আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে। আচ্ছা দেখো, আমরা আজকে শুরু করব হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। মানে অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির একদম ফান্ডামেন্টাল, যেটা না পড়লে অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে কোনো ধারণাই তৈরি হবে না। হ্যাঁ, সেই পার্টটা আমরা আজকে অ্যাকচুয়ালি শুরু করতে চাইছি। হুম। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। তো আমরা খুব ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করবো অ্যাকচুয়ালি। খুব সিরিয়াসলি ব্যাপারটাকে দেখবে। আমরা রেগুলার বেসিসে ক্লাসটা নেব এবং তার সঙ্গে সঙ্গে যে ডিপিপি যেভাবে আমাদের দেওয়া হয় সেভাবে দেওয়া দেওয়া হবে, অনলাইনেই তোমরা সলভ করবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটাকে আমরা সংক্ষেপে বলি জিওসি, দেখবে তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায় যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এই পার্টটাকে অ্যাকচুয়ালি সংক্ষেপে বলা হয় জিওসি। ওকে। আচ্ছা, এবার এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি আমরা কি কি পড়তে চলেছি আর কি, মানে কি কি পড়বো। হুম। সেটা আমরা একটু, যদি আমরা একটু সিম্পলি সেটা আমরা একটু ক্লাসিফিকেশন করে নিই যে অ্যাকচুয়ালি আমরা কি পড়তে চলেছি এই চ্যাপ্টারে। তো আমরা জিওসি কে যদি আমরা টোটালি ভাগ করি, তাহলে বেশ কয়েকটি সেকশনে আমরা এটাকে ভাগ করতে পারি। বেশ কয়েকটি সেকশনে আমরা এটাকে ভাগ করতে পারি। আচ্ছা, কি সেটা? দেখো, জিওসি পড়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা প্রি জিওসি পড়ে নেবো। প্রি জিওসি মানে অ্যাকচুয়ালি জিওসি পড়তে গেলে আমাদের কি লাগবে। আমরা কি বললাম, জিওসিটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু এই ফান্ডামেন্টাল যে টপিক সেটা পড়তে গেলে আবার তার আগের কি কনসেপ্ট আমাদের লাগবে, দ্যাট ইজ কল্ড প্রি জিওসি, সেটাকে আমাদের পড়ে নিতে হবে। প্রি জিওসি পড়ে নেওয়ার পরে আমরা একটা একটা করে জিওসির পার্ট পড়বো। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট পড়বো। ইলেকট্রনিক এফেক্ট পড়বো, যেখানে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট বা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইন বন্ডস, সেই পার্টটা আমরা পড়বো। মানে অ্যাকচুয়ালি বন্ডের মাধ্যমে কি করে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হ্যাঁ, সেইটাকে বলা হয় ইলেকট্রনিক এফেক্ট বা ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন বন্ড বা থ্রু বন্ড। হ্যাঁ, সেটা আমরা পড়বো আর কি। সেখানে আমরা দেখবে তোমরা নাম শুনে থাকবে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, মেসোমেরিক এফেক্ট, হাইপার কনজুগেশন। এই যে পার্টগুলো তোমরা জানো, সেই জিনিসগুলো সবগুলো ইলেকট্রনিক এফেক্ট বা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট এফেক্ট। সেটা আমরা ওই পার্টে আমরা পড়বো প্রি জিওসির পরে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে স্টেরিক এফেক্ট। স্টেরিক এফেক্ট অর যেটাকে বলা হয় ফিল্ড এফেক্ট। ফিল্ড এফেক্ট। আচ্ছা, এই যে ইলেকট্রনিক এফেক্ট একটা বড় পার্ট, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, এবং তারপরে স্টেরিক এফেক্টটা পড়ে নেওয়ার পরে বেশ অনেকটাই আমাদের যখন পড়া হয়ে যাবে, তখন আমরা পড়বো হচ্ছে অ্যারোমেটিসিটি। খুব ইম্পর্টেন্ট অ্যারোমেটিসিটি, বোথ আইআইটি জ্যাম, এমএসসি এন্ট্রান্স অ্যান্ড ফর নেট গেট, যাই বলো, এই চ্যাপ্টারটা ভীষণ ভীষণ, মানে অ্যারোমেটিসিটি ভীষণ ইম্পর্টেন্ট। জিওসি তো ভীষণ ইম্পর্টেন্ট, তার সঙ্গে তার মধ্যে অ্যারোমেটিসিটি একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, অ্যারোমেটিসিটি পড়ার পরে আমরা পড়বো হচ্ছে অ্যাসিডস অ্যান্ড বেসিস বা অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, সেই পার্টটা আমরা এখানে পড়ে ফেলবো। আর এই চ্যাপ্টার একদম শেষে পড়বো আমরা রিয়াকশন ইন্টারমিডিয়েট। রিয়াকশন ইন্টারমিডিয়েট। রিয়াকশন ইন্টারমিডিয়েট মানে কি, সেখানে কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, রেডিকাল, এইগুলো নিয়ে কাজ করব, সেইগুলো নিয়ে পড়াশোনা করব, তাদের স্টেবিলিটি, রিঅ্যাক্টিভিটি, এইগুলো নিয়ে আলোচনা করব। রেডিকাল, হ্যাঁ, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, এদের স্টেবিলিটি কেমন, এদের রিঅ্যাক্টিভিটি কেমন, হ্যাঁ, এরা এরা কীরকমভাবে মানে বিহেভ করে ইন রিয়াকশন মিডিয়াম, সেইটা আমরা একদম লাস্টে গিয়ে
আলোচনা করব জিওসির। আচ্ছা, এই হচ্ছে টোটাল আমাদের সিলেবাস। আর খুব সংক্ষেপে আমরা এটাকে দেখলাম যে ঠিক এই টপিকগুলো আমরা পড়তে চলেছি আর কি। হ্যাঁ, তো আমরা একদম বুঝতেই পারছো যে আমরা প্রি জিওসি থেকে শুরু করব। হ্যাঁ, প্রি জিওসিটা শেষ হলে তারপর আমরা ওই ইলেকট্রনিক এফেক্ট, সেখানে আমরা বেশ অনেকটা সময় কাটাবো, কারণ ওখানে আমাদের অনেক কিছুই পড়তে হবে। ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, সবগুলো পড়তে হবে ওখানে। তারপর একটা একটা করে আমরা এগোবো। ঠিক আছে, সবাই এটাকে নোট ডাউন করে নাও। লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দা, হয়ে গেছে। হ্যাঁ দা। ওকে, তো আমরা আজকে একদম শুরুটা করব হচ্ছে প্রি জিওসি দিয়ে। প্রি জিওসি মানে বুঝতেই পারছো, জিওসির আগের কিছু কথাবার্তা আমরা এখানে আলোচনা করবো। জিওসি পড়ার আগে বেশ কিছু জিনিসপত্র, আমাদের ফান্ডামেন্টাল জিনিসপত্র আমাদের জানতে হবে, তবে আমি জিওসিটা পড়তে পারবো। আচ্ছা, এটা বলে রাখি, তোমরা যারা ক্লাস করছো তারা অনেকেই এখনো মানে ভাবছো, মানে অনেকেই এমএসসি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকে নেট গেটের জন্য প্রিপারেশন নিচ্ছ। হ্যাঁ, এইটা মানে এই যে টপিকটা পুরো পড়া হবে, এটা একদম ক্লাস 11-12-এর যারা ছেলে মেয়ে তাদের থেকে শুরু করে আপ টু নেট পর্যন্ত সকলের জন্য এইটা যদি ক্লাস করে, মানে তার আর জিওসি নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপ টু নেট পর্যন্ত কোনো সমস্যা হবে না। তাহলে যারা এমএসসি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এখন থেকে, মানে ফোর্থ সেমেস্টার স্টুডেন্ট যারা আছো, তারা তো অবশ্যই বুঝতেই পারছো যে তোমাদের আগামীতে এমএস এন্ট্রান্সের জন্য এবং নেট গেট একেবারেই তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে, পুরো কমপ্লিট হলে পরে আর এটাকে নিয়ে ভাবতে হবে না। আর যারা যারা সিক্স সেমিস্টার বা তার পরেরগুলো আছো, তারা হচ্ছে নেট সেটের জন্য তারা প্রিপারেশন নাও, এটা তাতেই কমপ্লিট হয়ে যাবে। এটার বাইরে আর কিছু লাগবে না, এবং এটা ইউনিক ওয়েতেই হবে। সুতরাং দেখবে কোশ্চেন অ্যান্সার করতে কত সহজে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আজকে আহ, শুরু করব হচ্ছে প্রি জিওসি। আমাদের প্রথম টপিক হচ্ছে প্রি জিওসি। প্রি জিওসি এটা আমাদের আজকে পড়তে হবে। আচ্ছা, এবার এই প্রি জিওসিতে পড়তে গিয়ে আমাদের কি কি এর মধ্যে আমরা পড়বো আজকে প্রি জিওসির মধ্যে। দেখো, প্রি জিওসির মধ্যে আমরা বেশ কিছু জিনিসপত্র পড়বো। সেখানে এক নম্বর হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল। ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল, এটা আমাদের ফার্স্ট টপিক হবে। প্রি জিওসির মধ্যে প্রথমে এটা পড়বো আমরা। নেক্সট পড়বো হচ্ছে টাইপ অফ কোভ্যালেন্ট বন্ডস। কোভ্যালেন্ট বন্ডস। 3 নম্বর হচ্ছে আমরা পড়বো ইলেকট্রনিক অ্যান্ড স্টেরিক স্টেবিলিটি। ইলেকট্রনিক অ্যান্ড স্টেরিক স্টেবিলিটি। 4 নম্বর পড়বো বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, বন্ড এনার্জিস। হুম, তারপর পার্সেন্ট অফ এস ক্যারেক্টার, পার্সেন্ট অফ এস ক্যারেক্টার, এটা 4 নম্বর পয়েন্টে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে আমরা পড়বো, 5 নম্বর পয়েন্টে আমরা পড়বো ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল, ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। 6 নম্বরে পড়বো ফিশন অফ বন্ডস, ফিশন অফ বন্ডস। আচ্ছা, 7 নম্বরে পড়বো হোমো, লুমো অ্যান্ড সোমো কনসেপ্ট। এগুলো সব ছোট ছোট কনসেপ্ট, এগুলো তোমরা অলরেডি জানো, তাও আমি একবার করে জিনিসগুলোকে বলে দেবো যাতে করে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর 8 নম্বরে যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এটাকে আমরা সংক্ষেপে ডিইউ বলি, অথবা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, বিভিন্ন নামে একে ডাকা হয়। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, যাকে বলা হয় ডিই, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট।
আর অল্টারনেটিভলি আরেকটা বলা হয় একে ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, যেটাকে বলা হয় IHD, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি। এটা যে নামে ডাকা হোক একই মানে, ডিইউ যা ডিবি তাই, IHD তাই, একই কথা। তাহলে আমাদের প্রিজিওসিতে এই কটা টপিক আমাদের জানতে হবে। এই কটা জানলে তবে আমি এর পরবর্তীতে জিওসি এবং তার পরবর্তীতে যে রিয়াকশন মেকানিজম এবং নেম রিয়াকশন যাই পড়বো, এই বেসিক কনসেপ্টগুলো আমাদের থাকা উচিত। হ্যাঁ, তো এটা আমাদের ক্লিয়ার করতে হবে আগে। ওকে, লিখে নাও। হ্যাঁ হয়ে গেছে। ওকে, হয়েছে, সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে প্রিজিওসির মধ্যে প্রথম টপিক আমাদের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল। ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলো এই যে ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল, এই ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপালে ইলেকট্রোনেগেটিভিটি যে টার্মটা, এই ইলেকট্রোনেগেটিভিটি টার্মটার জন্য আহ, মানে কোনো মানে ইলেকট্রোনেগেটিভিটি যে কনসেপ্ট, এটা কোনো একটা পার্টিকুলার অ্যাটমের জন্য প্রযোজ্য হয়, নাকি কোনো একটা পার্টিকুলার অ্যাটম যখন বন্ডেড থাকে সেই সিচুয়েশানে ইলেকট্রোনেগেটিভ প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল? এই সম্বন্ধে তোমাদের কি ধারণা? মানে ইলেকট্রোনেগেটিভিটি কোনো আইসোলেটেড অ্যাটম কি ইলেকট্রোনেগেটিভিটি শো করতে পারে, নাকি সে কোনো বন্ডেড অবস্থায় ইলেকট্রোনেগেটিভিটি শো করে? ডেটের সময় হ্যাঁ, বন্ড ইলেকট্রনকে কতটা নিজের দিকে টানছে সেটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। একদমই একদমই। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি এটা কোনো স্পেশিয়াল প্রপার্টি নয়, মানে এটা কোনো স্পেসে ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপালটা খুব একটা অ্যাপ্লিকেবল নয়। মানে ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল আমরা যখন ডেফিনিশন পড়েছি আগে, সেখানে বলা হয়েছে যখন একটি অ্যাটম আরেকটি অ্যাটমের সঙ্গে বন্ডেড থাকে, কোভ্যালেন্টলি বন্ডেড, সেই কোভ্যালেন্ট বন্ডেডের যে সিগমা বন্ড, সেই সিগমা বন্ডের ইলেকট্রন পেয়ারটা কতটা নিজের দিকে টানছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটির মেজারমেন্ট। মানে এইটা অ্যাকচুয়ালি মানে একটা এ অ্যাটম আর একটা বি অ্যাটম মনে করো তারা সিগমা বন্ডেড আছে, তাহলে সিগমা বন্ডেড মানে তার দুটো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এও এর দিকে টানছে, এও এর দিকে টানছে। এখন প্রশ্ন হলো কে নিজের দিকে বেশি জোরে টানছে, সেটাই তার ইলেকট্রোনেগেটিভিটি মেজার করা হয়, মানে সেটাই তার ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি তার ইলেকট্রোনেগেটিভিটি যেটা, সেই ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে আহ, আহ, এটা হয়। মানে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আয়নিক বন্ড হলে কি ইলেকট্রোনেগেটিভিটি প্রযোজ্য? উত্তর হচ্ছে না। আয়নিক বন্ডে যেহেতু কোনো রকম ইকুয়াল শেয়ারিং বা কি বলে পেয়ার অফ ইলেকট্রন যেটা বন্ডেড নয়, মানে শেয়ারিং নয়, সেরকম কোনো কনসেপ্ট যেহেতু আয়নিক বন্ডিংয়ে নেই, তাই জন্য আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে ওই ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই নয়। ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল বা কনসেপ্টে অ্যাপ্লাই করা হবে তখনই যখন কোভ্যালেন্টলি বন্ডেড আছে। প্রথম কথা হচ্ছে দিস কনসেপ্ট, হ্যাঁ, বা অনলি কনসেপ্ট অফ, অনলি এ কনসেপ্ট অফ কোভ্যালেন্ট বন্ড। এবং দ্বিতীয় যে পয়েন্ট, মানে কোভ্যালেন্ট বন্ডেড থাকতেই হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই কোভ্যালেন্ট বন্ড আবার দু রকম, সিগমা এবং পাই। সেখানে পাই এ ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল খুব মানে ইলেকট্রোনেগেটিভ প্রিন্সিপাল কোনোভাবে অ্যাপ্লিকেবল নয়। এই ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি এই সিগমা বন্ডের থ্রু কতটা টানাটানি করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি। পাই বন্ডের এখানে কোনো রোল নেই। তাই জন্য ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল এই কনসেপ্ট অফ কোভ্যালেন্ট বন্ড, এবং এটা কনসেপ্ট অফ সিগমা বন্ড। পাই বন্ডের মাধ্যমে কখনো আমরা ইলেকট্রোনেগেটিভিটি মেজার করতে পারি না। মনে করো এ বির মধ্যে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে, সেই পাই বন্ড দিয়ে কখনো ইলেকট্রোনেগেটিভিটি মেজার করা হয় না। ইলেকট্রোনেগেটিভিটি মেজার করা হয় সিগমা বন্ডের ইলেকট্রন পেয়ার কোন দিকে কতটা শিফট করছে। বোঝা গেল? তার মানে ইলেকট্রোনেগেটিভিটি সেখানে সিগমা বন্ড থাকবে, এবং সিগমা বন্ডে যে ইলেকট্রন পেয়ারটা থাকবে সেটা কোন দিকে কতটা শিফট করছে তার উপরেই ইলেকট্রোনেগেটিভিটির মেজারমেন্ট হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে
এই ইলেকট্রোনেগেটিভিটি কত প্রকারের? ইলেকট্রোনেগেটিভিটি কত প্রকারের? ইলেকট্রোনেগেটিভিটিকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি। এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি। 2 নম্বর হচ্ছে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। একটা হচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি, মানে যেমন ধরো আমরা পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো দেখি তাদের যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুগুলো লেখা থাকে, যে হাইড্রোজেনের হচ্ছে 2.2, হ্যাঁ, তারপর কার্বন হচ্ছে 2.4, হ্যাঁ, ফ্লোরিন হচ্ছে 4, এইগুলো যে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি বলা হয় এগুলোকে। আর আরেকটা হয় বলছি কি গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। যেমন ধরো মনে করো একটা CH3 গ্রুপ আছে, এই CH3 গ্রুপটার ইলেকট্রোনেগেটিভিটি কত, সেটা হচ্ছে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। এখানে কিন্তু ওই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি চেক করা হবে না, এখানে পুরো এই মানে গ্রুপটা যেটা, সেই গ্রুপটার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে সেটা দেখা হয়। তারপর ধরো CF3, নিশ্চয়ই CF3 আর CH3 এর গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি সেম নয়, কি মনে হয় সেম কি? তাহলে CH3 আর CF3 এই দুজনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি আলাদা, কারণ আলাদা গ্রুপ। তাই এই দুজনের ক্ষেত্রে কিন্তু এলিমেন্ট যেটা সেখানে কার্বনই আছে, কিন্তু এখানকার দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি আলাদা। তাই জন্য এদেরকে বলা হয় গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, কারণ এই পুরো গ্রুপটা অ্যাজ এ হোল ইলেকট্রোনেগেটিভিটি শো করে। আর আরেকটাকে বলা হয় মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট। এই 3 ধরনের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি জানা দরকার। যে একটা হচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি, যেটা পিরিয়ডিক টেবিলে আমরা এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটিগুলো জানি, সেগুলো হচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, গ্রুপগুলো যেগুলো হয়, যেগুলো গ্রুপ অ্যাজ এ হোল ইলেকট্রোনেগেটিভিটি শো করে, সেটাকে বলা হয় গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। আর আরেকটা হচ্ছে তোমার মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই কি এলিমেন্ট বলতে আমি কি বুঝি, আর এই মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি বা কেন এলো, সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো দেখো আমার এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে বলার কিছু নেই, কারণ পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো থাকে তাদের যে ইলেকট্রোনেগেটিভ ভ্যালুগুলো লেখা থাকে ওটাই হচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে বলার অনেক কথা আছে, আর মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে অনেক কথা আছে। আচ্ছা, এবার মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি এলিমেন্ট, এখন প্রশ্ন হচ্ছে কি এলিমেন্ট কি। আচ্ছা, কি এলিমেন্টটা কি? কি এলিমেন্টটা হচ্ছে, ধরো মনে করো আমি একটা এক্সাম্পল এখানে নিলাম CF3, তাহলে CF3 গ্রুপ, এটাকে আমি নিলাম। তাহলে এই পুরো যে গ্রুপটা আমি লিখলাম, এই গ্রুপটা অ্যাজ এ হোল একটা ইলেকট্রোনেগেটিভিটি দেখাবে, সেটাকে বলা হবে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। একটু আগেই বললাম। এই পুরো গ্রুপটা একটা ইলেকট্রোনেগেটিভিটি দেখাবে। এবার এই গ্রুপে মধ্যে কোন অ্যাটমটা সবসময়, মানে এই 4টে অ্যাটম রয়েছে, যার মধ্যে কোন অ্যাটমটা তোমার অন্য কম্পাউন্ডের আদার পার্টের সঙ্গে লিঙ্কড। মানে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ যে হাতটা আমরা খালি রাখি, এই যে এটা এটা অ্যাকচুয়ালি প্রথম এলিমেন্ট কোনটা, তার মধ্যে কার্বন। এই কার্বন যেটা, এই কার্বনটাকেই বলা হয় কি এলিমেন্ট অফ দি গ্রুপ। কি এলিমেন্ট অফ দি গ্রুপ। যেমন ধরো আমি যদি মনে করি, ধরো NO2 গ্রুপ যদি হয়, তাহলে এখানে কি এলিমেন্ট কোনটা? এটা পুরোটা তো গ্রুপ, তাহলে এর মধ্যে কি এলিমেন্ট কোনটা হবে? হাইড্রোজেন। হ্যাঁ, বলো। এন 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 নাইট্রো হবে। এন। তাহলে নাইট্রোজেন হচ্ছে কি এলিমেন্ট, তাহলে গ্রুপটার পুরোটার নাইট্রোজেন হচ্ছে কি এলিমেন্ট। তাহলে বুঝতেই পারছো কি এলিমেন্ট কোনটা। সিমিলারলি যদি আমরা COOH
COOH বলি বা CO মাইনাস বলি, তাহলে এই গ্রুপটার কি এলিমেন্ট কোনটা? কার্বন। তাহলে এই যে গ্রুপগুলো তুমি দেখতে পাচ্ছ, এই গ্রুপগুলো অ্যাকচুয়ালি কোন অ্যাটম দ্বারা ডাইরেক্টলি বন্ডেড, সেটা হচ্ছে কি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে কি এলিমেন্ট সম্বন্ধে বোঝা গেল যে কোনগুলোকে কি এলিমেন্ট বলা হয়। মানে কম্পাউন্ডে যে গ্রুপটার সঙ্গে অ্যাকচুয়ালি আদার পার্টটা বন্ডেড থাকে সেটাকে বলা হয় কি এলিমেন্ট। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এবার কি এলিমেন্ট বুঝলাম, গ্রুপ সেটাও বুঝলাম। যেটা এবার আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি যে কথাটা আমরা বলছি সেই কথাটা কি। দেখো, যখন একটা কার্বন, মনে করো কার্বন sp3-তে আছে, কার্বন sp3-তে আছে, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি কত হবে? ধরো মনে করো এক্স, তার একটা ইলেকট্রোনেগেটিভিটি, কার্বন sp3 কার্বনের একটা ইলেকট্রোনেগেটিভিটি এক্স। এবার যখনই আমি এখানে একটা ডবল বন্ডেড কার্বন নেব তখন তার হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে? sp2। তাহলে এখন বলো এর ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে নাকি কমে যাবে এক্স এর থেকে? দাদা বেড়ে যাবে। হ্যাঁ, আমরা জানি যত এস ক্যারেক্টার বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে এই কার্বনটা যখন sp3 ছিল তার ইলেকট্রোনেগেটিভিটি যা ছিল এখন sp2 হয়ে যাওয়ার ফলে ইলেকট্রোনেগেটিভিটিটা বেড়ে যাবে। তাহলে এখন ইলেকট্রোনেগেটিভিটিটা গ্রেটার দ্যান এক্স হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার দেখো, যদি এমন হয় যে এই সিটা কার্বনটা কোনো একটা ফ্লোরিনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে ফ্লোরিন যখন যুক্ত থাকবে তাহলে ফ্লোরিন কি করে? ইলেকট্রন উইথড্র করে। তাহলে ফ্লোরিনের মাথায় ডেল মাইনাস তৈরি হবে আর কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এর দরুন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। কি করে কমে যাবে? ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে কি? ইলেকট্রন চায়, যখন ডেল প্লাস চার্জ তৈরি করে দিয়েছে বাড়বে বাড়বে। ইলেকট্রন চাইছে, আরো বেশি ইলেকট্রন চায়, তাহলে এক্ষেত্রেও ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর থেকে বেড়ে যাবে, গ্রেটার দ্যান এক্স এটা হবে, কারণ ওখানে চার্জ ডেভেলপ করেছে। আচ্ছা, আবার দেখো যদি এমন হয় যে কার্বন অক্সিজেন মাইনাসের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, যখনই কোনো একটা এলিমেন্ট, কি এলিমেন্ট, এই যে কার্বনটা কি এলিমেন্ট, কি এলিমেন্টটা এমন একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে যে কিনা নেগেটিভলি চার্জ, সে কি করবে? ইলেকট্রন রিচ মানে সে কিছুটা এখানে দিয়ে দিতে চাইবে। তাহলে দিয়ে দিতে যদি চায় তার মানে অ্যাকচুয়ালি এর মাথায় কি তৈরি হবে? ডেল মাইনাস। তাহলে যেহেতু দিয়ে দিতে চায় তাই জন্য ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যাবে, ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট কমে যাবে, দ্যাট ইজ লেস দ্যান এক্স হবে। ধরো কোনো একটা ও মাইনাস বা এনএইচ মাইনাস এরকম কিছু একটা সাবস্টেন্সের সঙ্গে যুক্ত রয়েছে, মানে অ্যানায়নিক কোনো সাবস্টেন্সের সঙ্গে যুক্ত রয়েছে কি এলিমেন্ট, তাহলে সেই অ্যানায়নিক মানে ইলেকট্রন রিচ, আর এই ইলেকট্রন রিচ হওয়ার দরুন কি হবে? ও ওখান থেকে ইলেকট্রন পুশ করবে, ফলে কার্বনের সেন্টারে ইলেকট্রন রিচ হয়ে যাবে এবং ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে, এক্স এর থেকে কমে যাবে। তাহলে খেয়াল করো যে আমরা দেখো এখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ কি এলিমেন্ট কিভাবে মডিফাই হচ্ছে। প্রথমে এইটা sp3-তে একটা নর্মালি এক্স আছে ইলেকট্রোনেগেটিভিটি ছিল, সেখান থেকে যখনই আমি কার্বনের নেচার পাল্টে দিচ্ছি, কার্বনের নেচার পাল্টে দিচ্ছি তখন তার ইলেকট্রোনেগেটিভিটি হয় এক্স এর থেকে বেড়ে যাচ্ছে আর নইলে এক্স থেকে কমে যাচ্ছে। যেমন ধরো হাইব্রিডাইজেশনটা চেঞ্জ করে দিলাম, sp3 থেকে sp2 করে দিলাম, তাতে করে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল। আবার কি হলো? কার্বনের সঙ্গে একটা ফ্লোরিন জুড়ে দিলাম, ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল, বা কার্বনের সঙ্গে একটা ও মাইনাস জুড়ে দিলাম, ইলেকট্রোনেগেটিভিটি কমে গেল। তাহলে এই যে ইলেকট্রোনেগেটিভিটিটা নর্মাল এক্স থেকে মডিফাই হয়ে অন্য কিছু হচ্ছে, বাড়ছে বা কমছে, এটাকেই বলা হয় মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। এটাকেই বলা হয় মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি, এটাকেই বলা হয় মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, আর একটা কিভাবে মডিফাই করতে পারি দেখো, খেয়াল করো। ধরো মনে করো একটা কার্বন এই আছে এক্স এর সঙ্গে যুক্ত আছে, দুটো এক্স এর সঙ্গে, এবং এই অ্যাঙ্গেলটা মনে করো 110 ডিগ্রি বা হ্যাঁ 110 ডিগ্রি মনে করো। এবার এই কার্বনটাই অন্য কোনো এলিমেন্টের মানে এক্স আর এক্স ড্যাশ করে দিলাম এটা,
এলিমেন্ট চেঞ্জ করে দিলাম, ফলে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে গেল। এখন এই অ্যাঙ্গেলটা মনে করো 120 ডিগ্রি। তাহলে বলো প্রথম আর দ্বিতীয় দুক্ষেত্রে, মানে 1 নম্বর এটা আর 2 নম্বর এটা, কোন ক্ষেত্রে কি এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে? সেকেন্ডটা ইলেকট্রনিক বেশি হবে। সেকেন্ডটাই বেশি হবে, এস ক্যারেক্টার বেড়েছে, বন্ড অ্যাঙ্গেলও বেড়েছে। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের সেকেন্ডটা যদি দেখি, সেকেন্ডটার আমাদের বন্ড অ্যাঙ্গেল প্রথমটার থেকে বেশি। আমরা জানি যে বন্ড অ্যাঙ্গেল, হ্যাঁ, থিটা, থিটা যত বাড়বে, বন্ড অ্যাঙ্গেল যত বাড়বে, পার্সেন্ট অফ এস ক্যারেক্টার তত বাড়বে, আর পার্সেন্ট অফ এস ক্যারেক্টার যত বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে কি এলিমেন্টের। ওকে, তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি হবে 2 গ্রেটার দেন 1। 2 এর যে কার্বন, তার ইলেকট্রোনেগেটিভিটি 1 কার্বনের থেকে বেশি হবে। ওকে, বুঝতে পারছো? হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের কি কি মডিফিকেশন করতে পারি কোন একটা ইলেকট্রোনেগেটিভিটি কি এলিমেন্টে চেঞ্জ করার জন্য। দেখো, মডিফিকেশন হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, মডিফিকেশন, সেখানে আমরা কি কি মডিফিকেশন করেছি বলো। দেখো, হাইব্রিডাইজেশন চেঞ্জ করতে পারি আমরা, বা প্রথমে বলি চার্জ। যখনই কোনো দেখো কার্বনের মাথায় প্লাস চার্জ এসছে, ডেল প্লাস, তখন ইলেকট্রোনেগেটিভিটি বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে। আর নেগেটিভ যখন এসছে, ডেল মাইনাস যখন এসছে, কমে গেছে। কমেছে। তার মানে আমরা চার্জ অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে এখানে একটা মডিফিকেশন এসছে, এক্স এর থেকে বেড়েছে কমেছে এটা হয়েছে। তার মানে মডিফিকেশন এসছে চার্জকে অ্যাপ্লাই করে। 2 নম্বর, দেখো হাইব্রিডাইজেশন যদি চেঞ্জ করি, সেক্ষেত্রেও মডিফিকেশন এসছে কিনা। দেখো sp3 যে হাইব্রিডাইজেশনের যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি, sp2 হাইব্রিডাইজেশন ইলেকট্রোনেগেটিভিটি আলাদা বেড়ে গিয়েছে। তাহলে হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা মডিফিকেশন এনেছি। আর আরেকটা হচ্ছে কি করলাম, বন্ড অ্যাঙ্গেল 110 ডিগ্রি থেকে 120 ডিগ্রি করলাম, সেখানেও কিন্তু পার্সেন্টেজ ক্যারেক্টার বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু তোমার মডিফিকেশন এসছে। মানে বন্ড অ্যাঙ্গেল অথবা পার্সেন্ট অফ এস ক্যারেক্টার যাই বলো না কেন, সেটার মাধ্যমে আমরা কিন্তু ওই ইলেকট্রোনেগেটিভিটিকে মডিফাই করেছি। এবার খেয়াল করো, চার্জ বলেছি ডেল প্লাস চার্জ হলে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, তাই না? তাহলে ডেল প্লাস চার্জ হলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। এবার ডেল প্লাস যত বেশি হবে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। ওকে, বুঝা যাচ্ছে? ডেল প্লাস যত কোনো একটা সেন্টারের মাথায় বাড়বে, এই যে কার্বনে ডেল প্লাস বাড়িয়েছো ফ্লোরিনের জায়গায়, ফ্লোরিন দেওয়ার ফলে ডেল প্লাস হয়েছে, যে আরো ইলেকট্রন উইথড্রয়িং কেউ থাকতো, তাহলে কি হতো, ডেল প্লাসের পরিমাণটা বাড়তো কার্বনের মাথায়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আরো বাড়তো। আবার ডেল মাইনাস চার্জ হলে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। তাহলে ডেল মাইনাস যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, তত কমবে। বুঝতে পারছো? ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে যত ডেল মাইনাস চার্জ হবে। মানে এখানে অক্সাইড
এই যে ও মাইনাস এখানে ইলেকট্রন ডোনেট করছে বলে এখানে ডেল মাইনাস চার্জ হয়েছে। এবারে ডেল মাইনাস চার্জটা আরো বাড়বে যখন অক্সিজেনের জায়গায় অন্য কেউ থাকবে যে কিনা আরো ভালো ডোনেট করবে, আরো ভালো অ্যানায়ন, আরো ভালো ডোনার। যে যত ভালো ডোনেট করবে তত এখানে ডেল মাইনাস চার্জ তৈরি হবে, আর যত এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়বে মানে ডেল মাইনাস চার্জ বাড়বে তত কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি তত কমে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এবার দেখো ডেল প্লাস চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, এইটাকে ফোকাস করো। আচ্ছা ডেল প্লাস চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আমরা ওই যে ডেল প্লাসটা না বলে আমরা যদি বলি পিওর প্লাস 1 তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে না? অনেক বেশি হবে। যদি একদম পিওর কার্বনের মাথায় প্লাস চার্জ থাকে ক্যাটায়ন হয়, ডেল প্লাসটা খুব ক্ষুদ্র তার জন্য ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। যদি ডেল প্লাসের জায়গায় পিওর পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আরো বাড়বে। আবার দেখো ডেল মাইনাস চার্জের জায়গায় যদি পিওর নেগেটিভ চার্জ হয় মানে -1 তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আরো কমবে। এবার যদি তোমাকে আমি বলি যে এ মাইনাস এ ডেল মাইনাস এ ডেল প্লাস আর এ প্লাস এদের ইলেকট্রোনেগেটিভিটির ক্রম বলো বা অর্ডার বলো, তাহলে কেমন হবে? প্লাসের সব থেকে বেশি হবে, তারপর এ ডেল প্লাস, তারপর এ ডেল মাইনাস, তারপর এ মাইনাস। তাহলে এই অর্ডারে ইলেকট্রোনেগেটিভিটি যাবে। যত পজিটিভ চার্জ হবে সেন্ট্রাল এলিমেন্টের মাথায় বা কি এলিমেন্টের মাথায় তত ইলেকট্রোনেগেটিভ, তাহলে যত নেগেটিভ হবে তত লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা যদি অর্ডারে সাজাই যত পজিটিভ মানে পিওর পজিটিভ যদি হয় তাহলে হচ্ছে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ, ডেল প্লাস হলে তার থেকে কম, ডেল মাইনাস হলে তার থেকে কম, আর পিওর মাইনাস হলে একদমই কম ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? তো এটা গেল চার্জের উপর মডিফিকেশন অফ কি এলিমেন্ট ইলেকট্রোনেগেটিভিটি সেটা। আচ্ছা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি হবে? হাইব্রিডাইজেশনে আমরা জেনারেলি অর্গানিক কেমিস্ট্রিতে তিনটে হাইব্রিডাইজেশন পড়ি, sp3 sp2 আর sp। এখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি কি অর্ডার পাবো এদের? sp সবচেয়ে বেশি, তারপর sp2, তারপর sp3। হ্যাঁ, আমরা sp কে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ বলি, তারপর sp2, তারপর sp3। কেন আমরা এর পিছনে আমরা লজিক দিই যে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার এখানে প্রথমে sp তে 50%, sp2 তে 33% আর sp3 তে 25%। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার যত কমবে ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে। তাহলে sp3 ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, sp এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। আর বন্ড অ্যাঙ্গেল দিয়ে আমরা কি বললাম এক্ষুনি যে থিটা বা বন্ড অ্যাঙ্গেল এটা যত বাড়বে তত পার্সেন্ট অফ এস ক্যারেক্টার তত বাড়বে। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, এটা তো আমরা বলেই দিয়েছি আগে। তাহলে এই হচ্ছে তিন রকম মডিফিকেশন, চার্জ, হাইব্রিডাইজেশন এবং বন্ড অ্যাঙ্গেল। চার্জ যত পজিটিভ বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, হাইব্রিডাইজেশন যত এস ক্যারেক্টার বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, বন্ড অ্যাঙ্গেলে যত অ্যাঙ্গেল বাড়বে বা পার্সেন্ট অফ এস ক্যারেক্টার বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। বলো এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। ওকে ওকে, এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব, সেটা হচ্ছে আমরা পিরিয়ডিক টেবিলে যে ডেটাগুলো লেখা থাকে ইলেকট্রোনেগেটিভিটি সেটাকে কি ইলেকট্রোনেগেটিভিটি বলি? একটু আগেই বললাম এলিমেন্টাল। এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা কার্বনের এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি কত কেউ জানো? কার্বনের এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.4। হ্যাঁ, আচ্ছা এবার কার্বনের এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি 2.4। আচ্ছা এখানে যে চারটে আমরা এই যে লিখলাম সব CsP3 CsP2 CF CO মাইনাস, আচ্ছা এদের সবার যে কার্বন আছে সবার ক্ষেত্রে কার্বন দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কার্বনের কি ইলেকট্রোনেগেটিভিটি এখন আর 2.4 আছে? না। না। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কারোর বেড়ে গেছে 2.4 থেকে, কারোর ইলেকট্রোনেগেটিভিটি 2.4 থেকে কমে গিয়েছে। তাহলে এই যে কমে বা বেড়ে গিয়ে যেটা হয়েছে সেটাকে কি বলা হয়, কোন ইলেকট্রোনেগেটিভিটি? মডিফাইড ইলেকট্রন। মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। ভেরি গুড। তাহলে আমরা দু রকমের ইলেকট্রোনেগেটিভিটি আমরা দেখছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি যেটা আমরা নরমালি এলিমেন্টের ক্ষেত্রে পিরিয়ডিক টেবিলে লেখা থাকে,
আর আরেকটা হচ্ছে মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি, যখন আমরা এই চার্জ, হাইব্রিডাইজেশন, বন্ড অ্যাঙ্গেল এগুলো প্রয়োগ করি তখন তার ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গিয়ে যেটা হয় সেটাকে বলা হয় মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। এবার প্রশ্ন হচ্ছে এই চার্জ, হাইব্রিডাইজেশন এবং বন্ড অ্যাঙ্গেল এইগুলো যে চেঞ্জ হলে ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হয়, এইগুলোকে বলা হয় যে মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। এর সঙ্গে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটির কি মানে তফাৎ আছে বা এর মধ্যে কি ইয়ে আছে, সম্পর্ক আছে। তো আমরা এখন নেক্সট টপিক পড়বো এলিমেন্টাল ভার্সেস মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। and hybridization। আমরা মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে যে হাইব্রিডাইজেশন পার্টটা দেখেছি, আমরা দেখেছো আমরা তিনটে পার্ট দেখেছি, তো তার মধ্যে হাইব্রিডাইজেশনটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেখানে হাইব্রিডাইজেশন চেঞ্জ করলে এলিমেন্টালের থেকে কি রকম চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ সেইটা আমরা একটু আলোচনা করব। বুঝতে পারছো যে হাইব্রিডাইজেশন চেঞ্জ করলে ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হয়ে যায় না, আমরা দেখলাম তো। তাহলে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি থেকে কতটা চেঞ্জ হয়ে যায় বা কেমন চেঞ্জ হয়ে যায় সেটাই আমরা চেক করব এলিমেন্টাল ভার্সেস মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি টপিকে। আচ্ছা আচ্ছা, হেডিং দিয়েছো সবাই? আচ্ছা দেখো, যদি আমরা এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি জিজ্ঞেস করি তোমাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি? ফ্লোরিন সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে কার্বন সবচেয়ে কম, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। এই যে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার দেখছো, এই ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কি? এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি আমরা নর্মাল ইলেকট্রোনেগেটিভিটি জিজ্ঞেস করলে এটাই বলি, তাই না? যে ফ্লোরিন অক্সিজেনের থেকে ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন নাইট্রোজেনের থেকে ইলেকট্রোনেগেটিভ, আর নাইট্রোজেন কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এইটা গেল হচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা NSP হাইব্রিডাইজড আর অক্সিজেন sp3 হাইব্রিডাইজড, দুজনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন sp হাইব্রিডাইজড কোন একটা মলিকিউলে আর অক্সিজেন sp3 হাইব্রিডাইজড কোন একটা মলিকিউলে, তাহলে এদের দুজনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তুমি তো কি ইলেকট্রোনেগেটিভিটি জানো, অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন দেখতেই পাচ্ছ। কিন্তু যখন আমি এই রকম বললাম যে কি বললাম না, নাইট্রোজেন sp আর অক্সিজেন sp3, তুমি যদি কিছু না জানো তাহলে তুমি এটা বলবে, কারণ এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি নলেজ তোমার এইটুকু আছে, ঠিক কি না? বুঝতে পারছো, অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন হ্যাঁ, এটাই তুমি জানো। কিন্তু বাস্তবে যেটা হয়ে যায়, যখন তুমি হাইব্রিডাইজেশন এরকম ভাবে চেঞ্জ করে দিচ্ছ, তখন মডিফিকেশন হয়ে ওটা চেঞ্জ হয়ে এন গ্রেটার দ্যান ও হয়ে যায়। এন এন গ্রেটার দ্যান ও বলার সময় অবশ্যই তোমাকে বলতে হবে হাইব্রিডাইজেশন স্টেট এন এসপি গ্রেটার দ্যান ও sp3, হ্যাঁ এন এসপি গ্রেটার দ্যান ও sp3। তাহলে এই যে হাইব্রিডাইজেশন যখন উল্লেখ করে দিলাম, তখন এটা কি আর এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি থাকলো? না, modified মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি। মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি হয়ে গেল। তাহলে মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, যখন নাইট্রোজেন sp আর অক্সিজেন sp3। আবার দেখো মজার ব্যাপার, কার্বনের থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু আমি যদি বলি তোমাকে, আচ্ছা কার্বনের sp আর নাইট্রোজেনের sp3 কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তাহলে তুমি যদি কিছু না জানো তাহলে তুমি নাইট্রোজেন গ্রেটার দ্যান কার্বন বলবে, কারণ তোমার এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটির নলেজই আছে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় তুমি দেখবে এরকম জিনিস বহুবার ফেস করবে আর এখানে সমস্যা তৈরি করবে। তখন তোমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে CSP কিন্তু নাইট্রোজেন sp3 থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তার মানে অর্ডারটা কিন্তু উল্টে গেল। বুঝতে পারছো সমস্যাটা কোথায়? সমস্যাটা বুঝতে পারছো তো, যে আমার কেমন ভাবে মডিফাই হয়ে যাচ্ছে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি থেকে। মানে পিরিয়ডিক টেবিলে এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি তোমরা যা দেখো, তার থেকে যখনই হাইব্রিডাইজেশন অ্যাপ্লাই করে দিচ্ছি, তখন ডিফারেন্ট হাইব্রিডাইজেশনের জন্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট হবে এবং তার জন্য অর্ডারও চেঞ্জ হবে। এবং এই রকম যে অর্ডার তুমি দেখতে পাচ্ছ, যে নাইট্রোজেনের sp হাইব্রিডাইজেশন অক্সিজেনের sp3 হাইব্রিডাইজেশনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, আবার কার্বনের sp হাইব্রিডাইজেশন নাইট্রোজেনের sp3 হাইব্রিডাইজেশনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ।
কিন্তু এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি জাস্ট অপোজিট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে এত জিনিস মনে রাখবো যে কোন হাইব্রিডাইজেশনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, কোন এলিমেন্ট কোন অবস্থায় কার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। এখন তো সবে আমি এসপি আর sp3 বলেছি, এখন এসপির সঙ্গে sp2 হতে পারে, আবার sp2 এর সঙ্গে sp3 হতে পারে, তাই না? এরকম ভ্যারিয়াস কম্পারিজন হতে পারে যেখানে মডিফিকেশন আসবে আর কি। তো তার জন্য আমরা একটা রুল পড়তে পারি, সেটাকে বলা হয় ওয়ান জাম্প রুল। খুব ইম্পর্টেন্ট, এটা কোনো বইতে থাকে না, এই মানে ওয়ান জাম্প রুল ভালো করে দেখে নাও। ওয়ান জাম্প রুল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ান জাম্প রুল, এই ওয়ান জাম্প রুল দিয়ে আমরা অ্যাকচুয়ালি কে কার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এটা বলতে পারি। মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই, হ্যাঁ, কি এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি, কিন্তু মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি মানে হাইব্রিডাইজেশন অ্যাপ্লাই করার পরে তখন কে কার থেকে ইলেকট্রোনেগেটিভিটি হয়ে যাচ্ছে সেইটা আমরা ওয়ান জাম্প রুল থেকে বলতে পারি। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা ভালো করে একটু দেখে নাও। দেখো কিরকম হয়, আমরা তার জন্য একটা প্লট আঁকবো। কিরকম প্লট দেখে নাও। ওকে, আচ্ছা দেখো, আমরা দেখো সবচেয়ে লেস ইলেকট্রোনেগেটিভ কে এদের মধ্যে, এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি কার্বন। কার্বন। আচ্ছা কার্বন, তাহলে আমরা সবচেয়ে বাঁ দিক, আচ্ছা এই দিকটার স্কেলটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ স্কেল, আর এদিকে পরপর এলিমেন্ট পরপর বসবে। আচ্ছা প্রথমে কার্বন, আচ্ছা কার্বনের মধ্যে আবার sp3 sp2 আর sp আছে, কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ কোনটা কম ইলেকট্রোনেগেটিভ? এসপি সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ, তাহলে sp3 সবচেয়ে কম, তাহলে তার সবচেয়ে নিচে আমি লিখব কাকে? csp3। csp3 সবচেয়ে বেশি, সবচেয়ে লেস ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা তার উপরে কে থাকবে? csp2, আর তার উপরে থাকবে csp, এইটা। আচ্ছা এবার নাইট্রোজেন কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তো, কিন্তু নাইট্রোজেন যখন sp3 বলবো তখন তার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের sp2 এবং sp-র মাঝখানে, তার মানে নাইট্রোজেনের sp3টা কার্বনের sp3 থেকে কম, sp থেকে কম। আবার sp2 যখন, তখন আবার নর্মালি যেরকম হয় বেশি, তার উপরে কে থাকবে? নাইট্রোজেনের sp। সিমিলারলি যখন অক্সিজেনের পরে আসছে, অক্সিজেনের sp3 আবার এই sp2 অফ নাইট্রোজেনের থেকে এর মাঝখানে, মানে অক্সিজেন sp3 এখানে, তার উপরে চলে যাচ্ছে অক্সিজেন sp2, আর অক্সিজেনের sp আমরা দেখতে পাই না, তাই অক্সিজেন sp লিখবো না। সিমিলারলি এবার অক্সিজেনের sp2-র উপরে কে থাকবে? ফ্লোরিনের sp3। এই তাহলে দেখো এর উপরে যদি sp থাকতো তাহলে তার মাঝামাঝি হতো, কিন্তু যেহেতু অক্সিজেনের sp হয় না তাই জন্য আমরা ওটাকে লিখলাম না। তাহলে ফ্লোরিনে sp3 হয়, তাই জন্য ফ্লোরিন sp2 করে না, কারণ ফ্লোরিন ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো করে না, তাই জন্য ফ্লোরিনে শুধুমাত্র sp3। তাহলে এই হচ্ছে ওয়ান জাম্প রুল। এই ওয়ান জাম্প রুল করার পরে আলটিমেটলি আমরা ইলেকট্রোনেগেটিভিটির কি অর্ডার পেলাম দেখো, খেয়াল করো। ইলেকট্রোনেগেটিভিটি যে অর্ডার পেলাম, সবচেয়ে লেস ইলেকট্রোনেগেটিভ কে? কার্বনের sp3 না? দেখে নাও আগে তারপর বলবে। কার্বনের sp3, তারপর কে? রেসপন্স করো। কার্বনের sp2। কার্বন sp2। তারপর নাইট্রোজেনের sp3। নাইট্রোজেনের sp3। তার মানে এই জায়গাটা দেখো জাম্প হলো, তাই না? হয়ে যাওয়ার কথা এখানে কার্বনের sp হওয়ার কথা, কিন্তু জাম্প হলো। তারপরে গিয়ে কে? কার্বনের sp। কার্বনের sp। হ্যাঁ, তারপর নাইট্রোজেনের sp2। তারপর তারপর হচ্ছে অক্সিজেনের sp3। অক্সিজেনের sp3, তারপর নাইট্রোজেনের sp। নাইট্রোজেনের sp। তারপর অক্সিজেনের sp2। আর লাস্টে ফ্লোরিনের
sp3 sp3 এই হচ্ছে অর্ডার। তাহলে তুমি খেয়াল করো যে ওয়ান জাম্প কোন জায়গাটায় হয়েছে, একটা করে জাম্প হয়েছে, এই জায়গাটায় হয়েছে ওয়ান জাম্প, তাই না? আর কোথায় হয়েছে? এই যে এই দু জায়গায় হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে আমাদের এই যে দুটো উপরে আমরা লিখেছিলাম, এই যে অক্সিজেন নাইট্রোজেন এবং কার্বন নাইট্রোজেন, এই দুজনের মধ্যে আমাদের অর্ডারটা রিভার্স আছে sp ভার্সেস sp3 তে। এইটাকে বলা হয় ওয়ান জাম্প রুল, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই অর্ডারটাকে মনে রাখতে হবে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লেগে যাবে। নাইট্রোজেনের sp3 হচ্ছে কার্বনের sp থেকে বড় আর এই ছোট, আর অক্সিজেনের sp3 নাইট্রোজেনের sp থেকে ছোট। এবার লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে। সবার হয়ে গেছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন নেক্সট হচ্ছে আমাদের তাহলে হাইব্রিডাইজেশনের উপর বেস করে আমরা রিলেট করলাম মডিফাইড এবং এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটিকে। মডিফাইড এবং এলিমেন্টাল ইলেকট্রোনেগেটিভিটি, তাদের উপর হাইব্রিডাইজেশনের প্রয়োগ আমরা দেখলাম। এবার আমরা দেখব চার্জের প্রয়োগ। চার্জের প্রয়োগ, আচ্ছা চার্জের প্রয়োগটা কি হবে? চার্জের প্রয়োগটা হচ্ছে NH, ধরো মনে করো NH3 প্লাস আমি একটা নিলাম গ্রুপ, আচ্ছা আরেকটা নিলাম NO2, আরেকটা নিলাম NH2 গ্রুপ, আরেকটা নিলাম NH মাইনাস গ্রুপ, আরেকটা নিলাম NF2 গ্রুপ। আচ্ছা এই যে পাঁচটা গ্রুপ নিলাম, তার প্রত্যেকটার কি এলিমেন্ট কি? প্রত্যেকটার কি এলিমেন্ট? নাইট্রোজেন নাইট্রোজেন। ভেরি গুড, নাইট্রোজেন। আচ্ছা এবার এই যে প্রত্যেকটা গ্রুপ, তাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে এটা নাইট্রোজেনের সঙ্গে তিনটে হাইড্রোজেন জুড়ে আছে এরকম ভাবে, আর এর নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটা রয়েছে। আচ্ছা এখানে নাইট্রোজেনের সঙ্গে ডবল বন্ড ও, আর এখানে অক্সিজেন, এটা দেখবে অক্সিজেনের মাথায় এটা অক্সাইড আর এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা এবার দেখো, NH2 তে কি আছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের মাথায় কি আছে? ডেল মাইনাস, তাই না? ডেল মাইনাস। আচ্ছা আর NH মাইনাসে নাইট্রোজেনের মাথায় পিওর মাইনাস। আচ্ছা আর কি আছে? NF2 তে নাইট্রোজেনের আর ফ্লোরিন এর মাথায় কি আছে? নাইট্রোজেনের মাথায় কি আছে? ডেল প্লাস ডেল প্লাস, তাই না? ডেল প্লাস। আচ্ছা এটা ডেল প্লাস। আচ্ছা এটাও কিন্তু পিওর চার্জ নয়, মানে এই যে নাইট্রোজেনটা তুমি দেখতে পাচ্ছ এই যে NO2 তে, এখানে নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি এই বন্ডটা তো ডেটিভ বন্ড, মানে এটা এরকম ভাবে থাকে। এই যে ধর আমি যদি দেখা এটাকে এইরকম ভাবে লিখতে পারি আমরা, এই যে এইরকম, এইটা হচ্ছে NO2। এবারে NO2 তে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটার ইলেকট্রোনেগেটিভিটি উইথড্র করার জন্য এই নাইট্রোজেনটার মাথায় ডেল প্লাস চার্জ তৈরি হয়েছে। এখন বলো যে এই যে নাইট্রোজেন আর হচ্ছে তোমার ওই NF2, মানে NO2 আর NF2, এখানে দেখো NO2 আর NF2 এর মধ্যে দেখো খেয়াল করো, এইখানে ডেল প্লাসের চার্জটা হচ্ছে মোর আছে, মানে বেশি পরিমাণে ডেল প্লাস চার্জটা এখানে আছে মোর। কেন বেশি পরিমাণে কেন আছে? কারণ এখানে যদি আমরা ফর্মাল চার্জ কাউন্ট করি, এখানে আমরা মাইনাস পাবো আর এখানে আমরা প্লাস পাবো, এরকম পাবো। কিন্তু এখানে কিন্তু ফর্মাল চার্জ কিন্তু নাইট্রোজেনের মাথায় জিরো। কারণ দেখো এই নাইট্রোজেনটা কটা বন্ড করেছে? কটা বন্ড করেছে? চারটে বন্ড করছে তো, চারটে বন্ড করছে। এবার দেখো এটা রেজোনেন্সে আছে না? রেজোনেন্সে আছে মানে কেমন?
মানে এটা এই যাচ্ছে, এটা এই যাচ্ছে। তার মানে দেখো এই যে এই যে পিওর চার্জটা, এই পিওর চার্জটা কিন্তু এই নেগেটিভের জন্য কি হয়ে যাচ্ছে, এটা কিছুটা কমে যাচ্ছে। তো কিছুটা কমে যাওয়ার জন্য পুরোপুরি চার্জ থাকছে না, কিছুটা ডেল প্লাস থাকছে। কিন্তু এখানে দেখো কোনো রেজোনেন্স নেই, জাস্ট সিগমা বন্ডের মাধ্যমে কিছুটা চার্জ তৈরি হয়েছে। তাই জন্য NF2 এর মধ্যে যে ডেল প্লাসটা চার্জ তৈরি হয়েছে, এই ডেল প্লাসটা হচ্ছে লেস অ্যামাউন্টে। NO2 তে যে ডেল প্লাসটা তৈরি হয়েছে নাইট্রোজেনের মাথায়, সেটা হচ্ছে অনেকটা বেশি, অলমোস্ট পিওর। কিন্তু NF2 তে যে ডেল প্লাস চার্জটা তৈরি হয়েছে, সেই ডেল প্লাস চার্জটা খুবই কম। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে এদের মধ্যে দেখো এইটা হয়েছে পুরোপুরি, প্রথমটা হচ্ছে N প্লাস হিসেবে রয়েছে, পুরোপুরি N প্লাস, তারপর একটা N ডেল প্লাস আছে কিন্তু মোর আছে, এখানে কি আছে N ডেল মাইনাস আছে, এটা কি আছে N মাইনাস আছে, আর এটাতে কি আছে N ডেল প্লাস আছে। কিন্তু এটাকে আমি ডেল ডেল প্লাস বলি, তাহলে আরো ক্ষুদ্র বোঝাবে ব্যাপারটাকে, ডেল ডেল প্লাস। এখন যদি বলা হয় যে এদের মধ্যে মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি আছে, প্রথমটা সব থেকে বেশি হবে, তারপর দ্বিতীয়টা, তারপর সবার শেষেরটা। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি যত পজিটিভ চার্জ হবে তত ইলেকট্রোনেগেটিভ হবে। তাহলে NH3 তে দেখো পিওর পজিটিভ, NH3 প্লাস পিওর পজিটিভ। কিন্তু NO2 তো নিউট্রাল, কিন্তু এই চার্জ সেপারেশন মানে ফর্মাল চার্জ ওর মধ্যে রয়েছে একটা। তাহলে এটা, তাহলে এরপরে কোনটাকে রাখবো আমরা, এরপরে রাখবো NO2, তার থেকে কম ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, তারপরে তার থেকেও কম ইলেকট্রোনেগেটিভ কে হবে, NF2 NF2 NF2। তার থেকে কম কে হবে, NH2 NH2 NH2। আর সব থেকে কম হবে NH মাইনাস। NH মাইনাস। এই হয়ে গেল মডিফাইড ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। পরবর্তীতে আমরা যে ইন্ডাকটিভ এফেক্টগুলো পড়ি না, বেশিরভাগ ছেলেমেয়েরা ইন্ডাকটিভ এফেক্ট কার বেশি কার কম এগুলো বলতে পারে না। তো এগুলো আমরা একদম মানে শিখিয়ে দেবো, দেখবে জীবনে আর ভুলবে না। এবং যত কঠিন কোশ্চেনই হোক, তুমি ইন্ডাকটিভ এফেক্ট বা রেজোনেন্স এগুলো, যে ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট দেখায় কে, কে মাইনাস আই এফেক্ট দেখায়, কে বেশি প্লাস আই এফেক্ট দেখায়, কে কম প্লাস আই এফেক্ট দেখায়, বা মাইনাস আই এফেক্ট বা কে বেশি দেখায় কম দেখায়, এই যে ব্যাপারগুলো এগুলো ভীষণ মানে ধোঁয়াশা থেকে যায় স্টুডেন্টদের মধ্যে। হ্যাঁ, তো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা সিস্টেমেটিক ব্যাপারগুলোকে জানি। ওকে, আচ্ছা, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো যদি আরেকটা করি 2 নম্বর, ধরো বললো CHO, এটা একটা অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড CHO, আর আরেকটা তোর সঙ্গে কম্পেয়ার করতে দিচ্ছে CF। এখন বলো এই CF গ্রুপ আর CHO গ্রুপ কে বেশি ইলেকট্রোনেগেটিভ? CF ওয়াই? Fluorine is more electronegative. ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ যদি হয়, তাহলে এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। ওকে, ঠিক আছে। আর এটা কি হবে, এই যে CO বন্ডটা অ্যাকচুয়ালি কি হবে, CO বন্ডটা, এই বন্ডটা কেমন আছে অ্যাকচুয়ালি, এটা মাইনাস, এটা প্লাস, আগেরটার মতো NO2 এর মতো। কারণ কোন প্লাসটা বেশি স্ট্রং, এই প্লাসটা আর এই প্লাসটা? স্যার সরি, প্রথমটা হবে, ওটা রেজোনেন্স হচ্ছে। রেজোনেন্স হচ্ছে না, কিন্তু পাই বন্ড পোলারিটি আছে, পাই বন্ড পোলারিটি যেখানে থাকবে সেখানে প্লাস চার্জটা আরো বেশি হবে। তো NO2 আর NF2 এর সঙ্গে মেলাও, NO2 NF2, NO2টা খেয়াল করো, NO2 আর NF2। তো এরকম যদি প্লাস চার্জ তৈরি হয় তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে। তাই জন্য অ্যালডিহাইড আর CF এর মধ্যে অ্যালডিহাইডের কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। সিমিলারলি যদি আমরা এটা বলি, আচ্ছা NO2 NF2 তো বলে দিচ্ছি, আরেকবার বলে দিই তবু এগুলো ভুল হয়। NO2 আর NF2 এটা তবু লিখে রাখো, এই দুটোর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে? NO2। NO2, কারণ একই রকম N এর মাথায় হচ্ছে প্লাস, আর এই NF2 N এর মাথায় ডেল প্লাস। এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল। তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপালে খুব সহজভাবে আমরা ব্যাপারটাকে বুঝলাম, যত পজিটিভ চার্জ তৈরি হবে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে আমাদের প্রি জিওসিতে একটা কমপ্লিট হলো, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল। ওকে,
দেখেছো? Yes, হ্যাঁ sir. দাদা। ওকে, নেক্সট আমাদের প্রিজিওসিতে নেক্সট টপিক হচ্ছে টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। দেখো, টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড আমরা এখানে আলোচনা করব সেকেন্ড টপিক হিসেবে। প্রিজিওসিতে আমরা বেশ কয়েকটা 18টা টপিক লিখেছিলাম, তার দ্বিতীয় টপিক হচ্ছে টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা আচ্ছা, টাইপ অফ কোভ্যালেন্ট বন্ডে দেখো, কোভ্যালেন্ট বন্ড দুই রকম। একটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড, যেটা আমরা সমযোজী বন্ধন বলি, আর আরেকটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। সেটাও কোঅর্ডিনেট বন্ডটাও কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা, এই কোভ্যালেন্ট বন্ড আর কোঅর্ডিনেট বন্ড এই দুজনেইকেই তো নর্মালি কোভ্যালেন্ট বন্ড বলে, কারণ কোঅর্ডিনেট বন্ডকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলে, আমরা সবাই জানি। এখন এদের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, সেটা কি? নর্মাল কোভ্যালেন্ট বন্ড আর কোঅর্ডিনেট বন্ডের মধ্যে বেসিক পার্থক্য রয়েছে। নর্মাল কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রন দুটো দুটো অ্যাটম থেকে আসে, আর কোঅর্ডিনেট বন্ডে ইলেকট্রন পেয়ারটা যে কোনো একটা অ্যাটম থেকে আসে। তাহলে আমরা যদি কোভ্যালেন্ট বন্ড বলি, তাহলে তাকে যদি আমরা দেখি, তাহলে তাকেও আমরা এইরকমই দেখব এবির মধ্যে। আবার কোঅর্ডিনেট বন্ড যদি দেখি, তাকেও আমরা এই রকমই দেখব, কিন্তু একটা অ্যারো থাকবে, যেখানে এই অ্যারোটা মিন করবে কোন অ্যাটম থেকে কোন অ্যাটমে ইলেকট্রন পেয়ারটা গিয়েছে। ওকে, কারণ কোঅর্ডিনেট বন্ডে ও যেটা বললো যে দুটো ইলেকট্রনই একটা অ্যাটম থেকে আসে, কিন্তু কোভ্যালেন্ট বন্ডে, নর্মাল কোভ্যালেন্ট বন্ডে একটা অ্যাটম থেকে আসে না, দুটো অ্যাটম থেকে আসে। আচ্ছা, এক মিনিট। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের পরে কথা বলছি। হ্যাঁ বলো। তাহলে কি হচ্ছে না, কোঅর্ডিনেট বন্ড হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে যে কোনো একটা অ্যাটম থেকে দুটো ইলেকট্রন শেয়ার হয়, কিন্তু কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে এদিক থেকে একটা ইলেকট্রন আসে, এদিক থেকে একটা ইলেকট্রন আসে, এসে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়। এখন তাহলে কেমন হয় যদি অরবিটাল পিকচার দিয়ে ব্যাপারটাকে বোঝাই, তাহলে কোভ্যালেন্ট বন্ডে এ আর বি দুটো এলিমেন্ট, এর একটা অরবিটাল আছে আর এর একটা অরবিটাল আছে, এর একটা ইলেকট্রন থাকবে, এর একটা ইলেকট্রন থাকবে। এরা দুজন কি করবে না, ওভারল্যাপ করবে, আর ওই মাঝে ওই দুটো ইলেকট্রন চলে আসবে। তার মানে দুটো অ্যাটম থেকেই ইলেকট্রনটা আসবে। কিন্তু যখন আমরা কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে আলোচনা করব, সেটা আমরা সবাই জানি যে একটা এ অ্যাটম কি হচ্ছে না, ইলেকট্রন দ্বারা ফিল্ড, আর বি অ্যাটমটা পুরোপুরি ভ্যাকেন্ট। কি হবে না, এরা কি করবে, ওভারল্যাপ করবে, করে এইরকম একটা পেয়ার তৈরি করবে, যেটা কিনা তোমার কি দেখা যাচ্ছে না, আফটার বন্ডিং এই দুজনেই কিন্তু সেম, তাই না? আফটার বন্ডিং দুজনেই সেম, কিন্তু এদের অরিজিন অফ বন্ডিং মানে এদের উৎপত্তি যদি আমি দেখি, তাহলে দুজনের উৎপত্তিটা কিন্তু দুরকম। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ দাদা। তাহলে এটা হচ্ছে টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। একটা হচ্ছে নর্মাল কোভ্যালেন্ট বন্ড, যেটা আমরা দেখি যে দুটো দিক দিক থেকে দুটো অ্যাটম থেকে ইলেকট্রন একটা করে ইলেকট্রন আসলো। কিন্তু যখন কোঅর্ডিনেট বন্ড দেখবো, তখন দেখবো যে দুটো ইলেকট্রন কিন্তু একটা দিক থেকে আসছে, এবং যেদিক থেকে যাচ্ছে অ্যারোটা সেদিক থেকেই দেখাতে হবে। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ, তাহলে যখন একটা অ্যাটম একটা পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে, তখন তাকে আমরা কি বন্ড বলবো? কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। তাহলে এখন সেই কোঅর্ডিনেট বন্ডটাও কি একটা কোভ্যালেন্ট বন্ড?
ওকে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড যেটাকে বলা হয়, কিন্তু তাদের এখানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা হচ্ছে একটা এলিমেন্টই দুটো অ্যাটম দেবে, দুটো ইলেকট্রন দেবে। এখন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ধরো মনে করো CH3 মাইনাস, CH3 মাইনাস। আচ্ছা, আর একটা হচ্ছে BH4 মাইনাস, BH4 মাইনাস। আচ্ছা, এখানে কে কোঅর্ডিনেট বন্ড করতে পারবে? দুজনেই কি কোঅর্ডিনেট বন্ড করতে পারবে, নাকি একজন করতে পারবে, আরেকজন করতে পারবে না, নাকি দুজনেই করতে পারবে না কোঅর্ডিনেট বন্ড? মানে এরা কেউ কেউ কি হবে হ্যাঁ, কার্বন যেটা আছে কার্বনটা করতে পারবে। বোরনটা করতে পারবে না? না, কারণ তো দাদা মানে ও তো মানে এমনিতেই sp2 থাকে নর্মালি, ওকে আরেকটা হাইড্রোজেন দিয়ে মানে একটা ইলেকট্রন দিয়ে ওকে নেগেটিভ করেছে, তার মানে তো ওর কাছে তো ওর কাছে মানে এক্সট্রা কোনো ইলেকট্রন পেয়ার বা পেয়ার যেটা যেটা নেই তো, কিন্তু সেখানে কার্বনের মাথায় তো একটা লোন পেয়ার আছে। তাহলে নেগেটিভ কেন বসলো? তাহলে নেগেটিভ এখানেও আছে ওখানেও আছে, তাহলে দুজনে একই রকম হচ্ছে না কেন? দুজনেরই তো নেগেটিভ আছে, তাহলে তো দুজনেই তো ইলেকট্রন রিচ হওয়ার কথা। ওই কার্বনের যে স্যার বোরন স্যার 5টা মানে 5 কোঅর্ডিনেশন নাম্বার তো যে দেখাতে পারবে না। আর যদি দাঁড়াতে পারতো তাহলে কি ডোনেট করতে পারতো? স্যার অলরেডি তো অক্টেট ফুল হয়ে গেছে। অক্টেট ফুল হয়ে গিয়েছে। আচ্ছা, CH3 মাইনাসে কি অক্টেট ফুল হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। দুজনেই তো অক্টেট ফুলফিল্ড। বলো তাহলে কে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে? মানে আমি দুটোকে আমি দেখাচ্ছি যে এ কোন একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করছে, এ একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করছে। এই দুজনের মধ্যে কে কোনটা সত্যি, মানে কে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে পারবে রিয়েলিটিতে? মানে দুজনেই কি নিউক্লিওফিলিক ক্যারেক্টার দেখাতে পারবে, ইয়েস অর নো? দ্যাট ইজ দ্য টুইস্ট। এটাই কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রিতে, এগুলোই জানতে হবে ভালো করে। তাহলে CH3 মাইনাসটা নিউক্লিওফিলিক ক্যারেক্টার দেখাবে, কিন্তু BH4 মাইনাসটা বেসিক ক্যারেক্টার দেখাবে। বেসিক ক্যারেক্টার দেখাবে? বেসিক ক্যারেক্টার দেখানো মানেই হ্যাঁ, সেই বেসিক ক্যারেক্টার দেখানো মানেই সেই ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার ডোনেট করা। বুঝছো? দাদা লোন পেয়ারটা তো বি এর কাছে নেই। নেই কেন? দাদা ওর তো মানে 3টে ইলেকট্রন থাকে দাদা বোরনের এই ভ্যালেন্সে। হুম এবারে দাদা ওখানে আরেকটা হাইড্রোজেন এসছে, তাই জন্য ওটা তো নেগেটিভ হয়েছে, কিন্তু কার্বনের তো স্যার 4টে করে 3টে বন্ড আছে, এখনো তো একটা থাকবে, সেই জন্য এটা হতে পারে। যাকে ব্যাপারটা তোমরা বুঝছো, কিন্তু রিয়েল মানে অ্যাকচুয়াল জায়গায় হিট করতে পারছো না। ব্যাপারটা হচ্ছে কোনো একটা সাবস্টেন্স নিউক্লিওফাইল বা বেস যাই বলো না কেন, তখনই হতে পারবে। শুধু নেগেটিভ চার্জ দেখেই ছুটলে হবে না যে নেগেটিভ চার্জ আছে মানেই সে নিউক্লিওফাইল, তাহলে সবাই নেগেটিভ চার্জ থাকলেই নিউক্লিওফাইল হয়ে যেত। এখানে কিন্তু এই BH4 মাইনাস এ কখনোই নিউক্লিওফাইলিক ক্যারেক্টার দেখাতে পারবে না, মানে কখনোই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে পারবে না, যদিও তার নেগেটিভ চার্জ আছে। তার মানে নেগেটিভ চার্জটাই কিন্তু নেসেসারি কন্ডিশন নয় যে নেগেটিভ চার্জ থাকলেই সে নিউক্লিওফাইল। কোঅর্ডিনেট বন্ড বা ডোনেট করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে ইলেকট্রন পেয়ার থাকতে হবে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার। দেখো কার্বনের কটা ইলেকট্রন, কার্বনের মাথায় থাকে ভ্যালেন্স ইলেকট্রন 4টে, আর তার মধ্যে 4টের মধ্যে 3টেকে সে বন্ড করে ফেলেছে অলরেডি, একটা তার পড়েছিল, আর বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে অ্যানায়ন তৈরি করেছে। তাহলে অ্যাকচুয়ালি তার নন বন্ডেড ইলেকট্রন কটা আছে? দুটো। বুঝতে পারছো? ধরো মনে করো কার্বনের 4টে, এ তো হ্যাঁ 4টে ইলেকট্রন থাকে কার্বনের মাথায়, এই যে 4টে ইলেকট্রন থাকে। এবার হাইড্রোজেন এই প্রত্যেকটা একটা করে ইলেকট্রন দিয়ে এখানে বন্ড করে ফেলেছে। তাহলে এইটা কি হলো? CH3 রেডিকাল, তাই না? কিন্তু যখনই আমি বাইরে থেকে আর একটা ইলেকট্রনকে এখানে জুড়বো, তখন রেডিকালটা হয়ে যাবে নেগেটিভ অ্যানায়ন। তখন রেডিকাল থাকবে না, তখন মনে হবে CH3 মাইনাস।
যখন কোনো বাইরে থেকে এই যে আগের সিচুয়েশন এইটা এই সিচুয়েশনটা দেখো, এইটাকে বলা হবে CH3 ডট রেডিকাল। এখানে টোটাল কটা ইলেকট্রন আছে এই এই পুরো মলিকিউলটাই CH3 ডটে টোটাল কটা ইলেকট্রন আছে? 7টা। 7টা। কিন্তু যখনই আমরা আরেকটা ইলেকট্রন আনবো এখানে, তখন সে তো আর রেডিকাল থাকছে না, পেয়ার্ড হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো কি CH3 মাইনাস। তার মানে কি কার্বনিয়াম আয়ন, তাই না? এখন এই যে কার্বন দেখতে পাচ্ছ CH3 মাইনাস, তাহলে CH3 মাইনাস মানে অ্যাকচুয়ালি কি তার দুটো আনশেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এটা ক্লিয়ার? কিন্তু দেখো BH4 মাইনাসের ক্ষেত্রে দেখো, যখন আমরা BH3টা করি, BH3, তো BH3 যখন করি, খেয়াল করো, যখন আমরা BH3 করি এরকম তো লিখি, তো BH3 তে বোরন কত কত ইলেকট্রন সিস্টেম? 6 ইলেকট্রন সিস্টেম। 6 ইলেকট্রন সিস্টেম, কারণ তার একটা অরবিটাল কিন্তু খালি থাকে, একটা অরবিটাল খালি থাকে। এবার কি করছে, একটা হাইড্রাইড H মাইনাস, সে এই অরবিটালে অ্যাটাক করছে, ফলে এই জিনিসটা তৈরি হচ্ছে। এবার দেখো, এই যখন ও একটা ইলেকট্রন হাইড্রাইড একটা ইলেকট্রন পেয়ার দিল, তখন এর বোরনের কটা ইলেকট্রন হলো? বোরনের চারদিকে কটা ইলেকট্রন হলো? 8টা। 8টা হয়ে গেল। তার মানে এখন এই সিস্টেমটা হয়ে গেল 8 ইলেকট্রন। কিন্তু দেখো এই বন্ড হয়ে যাওয়ার পরে তার আনশেয়ার্ড ইলেকট্রন আছে না নেই? তার মাথায় নেই। কোনো আনশেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আনশেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে, তবুও তার মাথায় নেগেটিভ চার্জ এসছে। কেন নেগেটিভ চার্জ এসছে? কারণ এই যে হাইড্রাইড যে নেগেটিভ চার্জ, এইটাই অ্যাকচুয়ালি ওখানে ডোনেট করেছে বলে। কিন্তু এখানে কোনো এক্সট্রা ইলেকট্রন নেই। তাহলে এখানে কি আছে? অনলি এখানে যেটা আছে, অনলি নেগেটিভ চার্জ আছে, কোনো ইলেকট্রন পেয়ার নেই। কিন্তু এখানে কি আছে? নেগেটিভ চার্জ উইথ আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার আছে। তাহলে যাদের ক্ষেত্রে নেগেটিভ চার্জ উইথ আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার থাকবে, সেই চার্জকে বলা হয় রিয়েল চার্জ। সেই চার্জকে বলা হয় রিয়েল চার্জ। কখন? যখন নেগেটিভ চার্জ উইথ আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার থাকবে। কিন্তু যখন এই ধরনের সাবস্টেন্স মানে BH4, এই নেগেটিভ চার্জটা হচ্ছে ফলস নেগেটিভ চার্জ, এটাকে বলা হয় ফর্মাল চার্জ, শুধু ফর্মালিটি মেনটেন করছে, কিন্তু এখানে কোনো ইলেকট্রন নেই। আছে এক্সেস ইলেকট্রন? আছে এক্সেস ইলেকট্রন? তো নেই না। ওর মাথায়, যেটা আনশেয়ার্ড কিছু নেই, সব তো বন্ডেড। তাহলে যেহেতু বন্ডেড সবই, তাহলে এখানে যে নেগেটিভ চার্জটা এসছে জাস্ট ফর্মালিটি, মানে ফর্মাল নেগেটিভ চার্জ। তাহলে ফর্মালিটি যে দেখাচ্ছে, মানে জাস্ট ফর্মাল নেগেটিভ চার্জ, তার কাছে কোনো ইলেকট্রন নেই। তাহলে সে কি ডোনেট করতে পারবে কিছু? ডোনেট মানে তো কিছু ইলেকট্রন ডোনেট করতে হবে, কিন্তু নেগেটিভ চার্জ মানেই তো ইলেকট্রন নয়। নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন? এটা কি বুঝলে তাহলে এই দুটো এক্সাম্পল থেকে? নেগেটিভ চার্জ মানেই কি ইলেকট্রন এক্সেস? না। তাহলে নেগেটিভ চার্জ যদি ইলেকট্রনের সঙ্গে থাকে, তাহলে সে ডোনেটিং প্রপার্টি দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তার মানে রিয়েল চার্জের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যে এখানে নেগেটিভ চার্জ প্লাস লোন পেয়ার দুটোই থাকতে হবে, তাহলেই রিয়েল চার্জ হবে। আর ফর্মাল চার্জ কখন হবে? অনলি নেগেটিভ চার্জ বাট নো লোন পেয়ার। বোঝা গেল? বুঝতে পারছো? তাহলে কখন ফর্মাল চার্জ হচ্ছে আর কখন রিয়েল চার্জ হচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মাল চার্জ এবং রিয়েল চার্জের মধ্যে বেসিক্যালি পার্থক্য। হ্যাঁ, তাহলে ফর্মাল চার্জ যদি কারোর মাথায় থাকে, তাহলে আমরা সেটা কখনোই কাউকে ডোনেট করতে পারবো না, তখন সে কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে BH3 মাইনাস কি নিউক্লিওফাইল, উত্তর কি হবে? না। নো। কিন্তু এটা যদি তুমি না জানতে,
হট করে তুমি BH4 মাইনাস যখনই দেখবে তখন কিন্তু তোমার মনে হবে এটা নিউক্লিওফাইল, কিন্তু এটা কিন্তু কোনো নিউক্লিওফিলিসিটি দেখায় না, কারণ এর কাছে কোনো ইলেকট্রন নেই। কিন্তু অন্যদিকে যখন CH3 মাইনাস বলবে তখন অবশ্যই তুমি ওটাকে নিউক্লিওফাইল বলতে পারবে, কারণ ওখানে নেগেটিভ চার্জটা লোন পেয়ারের দরুন এসছে, আর ওটা হচ্ছে রিয়েল চার্জ। আর BH4 মাইনাসের যে নেগেটিভ চার্জটা এসছে সেটা হচ্ছে একদম ফলস চার্জ, যাকে বলা হয় ফর্মাল চার্জ। মনে থাকবে? হ্যাঁ স্যার। আর একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো মনে করো NH3 আর NH4+, এই দুজনের মধ্যে কে নিউক্লিওফাইল কে ইলেকট্রোফাইল? NH3 নিউক্লিওফাইল, NH3 নিউক্লিওফাইল কেন? কারণ ওর লোন পেয়ার আছে, লোন পেয়ার, তার মানে লোন পেয়ার থাকতে হবে। আনশেয়ার। তবে এটা নিউট্রাল, তাই নেগেটিভ চার্জ নেই, কিন্তু লোন পেয়ারটা নেসেসারি নিউক্লিওফাইল হওয়ার জন্য। তাহলে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার এখানে আছে, তাহলে NH3 তে আমরা আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার দেখতে পাচ্ছি। তাহলে এটাকে ডোনেট করতেই পারবে কাকে? ইলেকট্রোফাইলকে। তাহলে এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, এবার দেখো, তাহলে ধরো এটা NH3 কাকে ডোনেট করছে, ধরো মনে করো H+ কে ডোনেট করছে, ইলেকট্রোফাইল হিসেবে H+ কে ডোনেট করছে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো NH4, এই NH4+টাকে এখানে তো নেগেটিভ চার্জ নেই, তাহলে তো পজিটিভ চার্জ আছে। আচ্ছা, এটা কি নিউক্লিওফাইল হবে নাকি ইলেকট্রোফাইল হবে? কোডে হবে না, কোনোটাই হবে না, হ্যাঁ, কেন? কোডে হবে না। কেন? কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই তাই। হ্যাঁ, ভ্যাকেন্ট অরবিটাল, ভেরি গুড, ভ্যাকেন্ট অরবিটাল। তাহলে এবার অনেকে দেখো এই H+টাকে ইলেকট্রোফাইল বলতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু NH4+কে অনেকে ইলেকট্রোফাইল বলে দেবে, বলে এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করিয়ে দেবে। কিন্তু কখনো এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে না, কারণ এই নাইট্রোজেন যেটা আমি লিখেছি, এই নাইট্রোজেনে শুধুমাত্র পজিটিভ আছে, আর পজিটিভ চার্জ থাকলেই সে ইলেকট্রোফাইল নয়। যেমন নেগেটিভ থাকলেই নিউক্লিওফাইল নয়, তেমনি পজিটিভ থাকলেই তোমার ইলেকট্রোফাইল হবে না, পজিটিভ চার্জ অনলি। বাট নো ভ্যাকেন্ট অরবিটাল, এটা ঠিক আছে। যেমনি H+ এর ক্ষেত্রে আমরা পজিটিভ দেখেছি প্লাস ভ্যাকেন্ট অরবিটাল দেখেছি, তাহলে ভ্যাকেন্ট অরবিটাল 1 is ভ্যাকেন্ট আছে ওখানে, ভ্যাকেন্ট অরবিটাল, তাই জন্য সে কিন্তু ইলেকট্রোফাইল। কিন্তু কখনো NH4+ ইলেকট্রোফাইল নয়। H+ কে ইলেকট্রোফাইল বললে NH4+ কে ওই টানে টানে ইলেকট্রোফাইল বলে দেওয়া যাবে না, কারণ H+ এর মধ্যে পজিটিভ চার্জ আছে অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাকেন্ট অরবিটাল আছে, কিন্তু NH4+ এ পজিটিভ আছে কিন্তু নেগেটিভ কোনো মানে ভ্যাকেন্ট অরবিটাল নেই। তাহলে ভ্যাকেন্ট অরবিটাল না থাকলে কখনোই সে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে না। বোঝা যাচ্ছে? তাহলে ওখানে নিউক্লিওফাইল অ্যাটাক হবে না, বুঝলে? লিখে নাও। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, ফিশন মানে কি? ভাঙন, তাই না? বন্ডকে ভেঙে দেবে, দ্যাট ইজ ফিশন। আচ্ছা, এবার এই ফিশনটা দু প্রকার। একটাকে বলা হয় হেটেরোলাইটিক ফিশন, আর আরেকটাকে বলা হয় হোমোলাইটিক ফিশন। একটাকে বলা হয় হোমোলাইটিক ফিশন। আচ্ছা, হেটেরোলাইটিক ফিশন কাকে বলে?
ধরো মনে করো এ বি একটা বন্ড আছে, তাহলে সিগমা বন্ড আছে, তাহলে একটা বন্ডের ইলেকট্রন পেয়ার তুমি দেখতে পাচ্ছ। ওকে, ধরো মনে করো এই বিটা কি করলো, এই বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে বেরিয়ে গেল, তার মানে ব্রেক করে গেল। তাহলে এখন রেজাল্টিং স্পিসিস কি তৈরি হবে? রেজাল্টিং স্পিসিস যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি হবে, এটা যেহেতু ইলেকট্রন এর এর নিজে এখানে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন তো একটা এর আর একটা বি এর, কিন্তু দুটোই যদি বি নিয়ে চলে যায় তাহলে এর থেকে যে ইলেকট্রনটা গিয়েছিল সেটাকেও নিয়ে পালিয়ে গিয়েছে, তাহলে এর মাথায় কি চার্জ তৈরি হবে? পজিটিভ। আর বি এর মাথায় নেগেটিভ তৈরি হবে। ক্লিয়ার? যখন বি এ অ্যাটমের ইলেকট্রনটাকেও নিয়ে পালিয়ে গেছে তখন ও অ্যানায়ন হয়ে বেরিয়ে গেছে, তাহলে এ প্লাস এবং বি মাইনাস আয়ন তৈরি হবে, আয়ন তৈরি হবে, আয়নস তৈরি হবে। এটাকে বলা হবে কি ক্যাটায়ন, আর বিটাকে বলা হবে অ্যানায়ন। এটা কখন? যখন হেটেরোলাইটিক ফিশন হবে, বোঝা গেল? কিন্তু যখন হোমোলাইটিক ফিশন হবে, হোমোলাইটিক ফিশন যখন, তাহলে হোমোলাইটিক ফিশনে কি হয়েছে? হোমোলাইটিক ফিশন মানে হচ্ছে, ধরো মনে করো এইভাবে লিখি আমি ব্যাপারটাকে আরো, ধরো মনে করো এই এ বি অ্যাটমের মাঝে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এ বি অ্যাটমের মাঝে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে এই দুটো ইলেকট্রন কি হয়েছে, ধরো মনে করো একদম মাঝখান থেকে ভেঙে গেছে, তাহলে এইটা এর মাথায় চলে গেল, এটা এর মাথায় চলে গেল, তাহলে রেজাল্টিং স্পিসিস কি হবে? রেজাল্টিং এ ডট আর বি ডট। এ ডট তৈরি হবে আর বি ডট তৈরি হবে। এই দুটোকে কি বলা হবে? এই দুটো কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? রেডিকাল। রেডিক্যাল। তাহলে এইগুলোকে ক্যাটায়ন তো নয়, অ্যানায়নও নয়, এরা তাহলে নিউট্রাল স্পিসিস। নিউট্রাল স্পিসিস, এবং যেহেতু এরা আনপেয়ার্ড ইলেকট্রন ক্যারি করছে তাহলে এরা প্যারাম্যাগনেটিক হবে, আর এদেরকে বলা হয় ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যালস, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি এখানে ধরো মনে করো কার্বন কার্বন যদি বন্ড থাকতো তাহলে কার্বন কার্বনের হোমোলাইটিক ফিশন হলে মাঝখান দিয়ে ভেঙে বেরিয়ে যাবে, আর এটার আগেরটার ক্ষেত্রে কি হয়েছে, দুটো ইলেকট্রনই একজন নিয়ে বেরিয়ে গিয়েছে, দ্যাট ইজ কল্ড হেটেরোলাইটিক ফিশন। আর হোমোলাইটিক ফিশন মানে এটাই, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। তাহলে কার্বন কার্বন যদি ভেঙে যেত তাহলে তৈরি হতো হচ্ছে সি ডট, সি ডটকে বলা হবে ফ্রি রেডিক্যাল বা কার্বন রেডিক্যাল, কার্বন রেডিক্যাল। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো, এই যে তিনটে স্পিসিস আমি দেখালাম, তিনটে স্পিসিসের মধ্যে ইলেকট্রন বেশি আছে কার মধ্যে, ইলেকট্রন কম আছে কার মধ্যে যদি বলা হয়, তাহলে ইলেকট্রন রিচ, ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? কে ইলেকট্রন রিচ, কে ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস? অ্যানায়ন রিচ আর প্যাটার্ন হচ্ছে ডেফিশিয়েন্ট। ডেফিশিয়েন্ট। তাহলে এ প্লাস যেটা লিখেছি সেটাকে আমরা কি বলবো? এ প্লাসটা হচ্ছে ডেফিশিয়েন্ট উইথ রেসপেক্ট টু চার্জ বা উইথ চার্জ, ডেফিশিয়েন্ট উইথ চার্জ। আর অ্যানায়নটাকে বলবো রিচ উইথ চার্জ, রিচ উইথ চার্জ। আর ফ্রি রেডিক্যালসও আমরা দেখবো, এটা দেখো বন্ড থেকে একটা ইলেকট্রন কমে গিয়েছে, তাহলে এটাও হচ্ছে ডেফিশিয়েন্ট উইদাউট চার্জ, ডেফিশিয়েন্ট, এখানে তো চার্জ নেই, উইদাউট চার্জ। তাহলে ক্যাটায়ন হচ্ছে ডেফিশিয়েন্ট উইথ চার্জ, রেডিক্যাল হচ্ছে ডেফিশিয়েন্ট উইদাউট চার্জ, আর অ্যানায়ন হচ্ছে রিচ উইথ চার্জ, তাই না?
বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো আমরা যদি কার্বনের উপর ব্যাপারটাকে অ্যাপ্লাই করি, তাহলে কার্বনের ক্ষেত্রে কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, আর কি হবে, ফ্রি রেডিকাল, তিনটে হবে। তো কার্বনের ক্ষেত্রে দেখো কার্বো ক্যাটায়ন কখন হয়, দেখো এইরকম একটা কেসে কার্বো ক্যাটায়ন CH3 প্লাস, CH3 প্লাস, এটা একটা। আচ্ছা আর কি হতে পারে, যেখানে CH3 প্লাস, আরেকটা হতে পারে কি CH3 মাইনাস, CH3 মাইনাস, CH3 মাইনাস, আর আরেকটা কি হতে পারে CH3 রেডিকাল। কার্বনের তিনটে স্পিসিস হতে পারে। কার্বন যখন হেটেরোলাইটিক ক্লিভেজ করবে, কার্বন যখন হেটেরোলাইটিক ক্লিভেজ করবে তখন আইদার কার্বন প্লাস হবে অথবা কার্বন মাইনাস হবে। কার্বন যদি ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায় তাহলে কার্বন মাইনাস হবে, আর কার্বন যদি ইলেকট্রন দিয়ে বেরিয়ে যায় তাহলে কার্বন প্লাস হবে, আর কার্বন যদি একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায় মানে হোমোলাইটিক ক্লিভেজ করে তাহলে কার্বন রেডিকাল তৈরি হবে। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন বলো এই কার্বন যেটা CH3 প্লাস হয়েছে সে কি কার্বন দিয়ে বেরিয়েছে নাকি এই ইলেকট্রন দিয়ে বেরিয়েছে নাকি ইলেকট্রন নিয়ে বেরিয়েছে? দিয়ে। ইলেকট্রন দিয়ে বেরিয়ে দিয়েছে, অন্য কাউকে ইলেকট্রন দিয়ে বেরিয়ে গেছে। যে ইলেকট্রন দিয়ে বেরিয়ে গেছে তার মানে তার অরবিটাল খালি হয়ে গিয়েছে না? হ্যাঁ। আর যে ইলেকট্রন নিয়ে বেরিয়েছে তাহলে তার যে ইলেকট্রন নিয়ে বেরোচ্ছে, খেয়াল করো এ বিটা দেখো, সে নিজের ইলেকট্রন তো নিচ্ছে আবার এ অ্যাটমের ইলেকট্রনটাও নিয়ে বেরিয়েছে না? হ্যাঁ বন্ডে নিজের ইলেকট্রনটা তো নিচ্ছে, এবার এ অ্যাটমের ইলেকট্রনটাকেও নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে যে অ্যানায়ন হবে সে কিন্তু সে কি করবে, পেয়ার অফ ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে অরবিটাল যেটা হবে তার, সে অরবিটালটায় কটা ইলেকট্রন থাকবে? দুটো। দুটো ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? আর যে হোমোলাইটিক ক্লিভেজ করছে তার অরবিটালে কটা ইলেকট্রন থাকবে? একটা। একটা। একটা ইলেকট্রন থাকবে। এই হচ্ছে কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন এবং কার্বন রেডিকাল, এই তিন রকম জিনিসের ছবি। এখন যদি এদের ইলেকট্রন কাউন্ট করতে বলা হয় তাহলে কার্বো ক্যাটায়নের টোটাল ইলেকট্রন কটা আছে এই CH3 প্লাসে? 6টা। 6টা। কি করে? তাহলে কার্বনের 4টে আর 3টে হচ্ছে হাইড্রোজেন থেকে এসছে, 7টা, আর একটা পজিটিভ চার্জ মানে দিয়ে দিয়েছে, তাহলে 6টা। এখানে 6টা ইলেকট্রন, মানে আমরা কি করে দেখবো, এখানে এই যে এই একটা বন্ড, দুটো, এই দুটো আর এই দুটো, 6টা, আর অরবিটাল তো খালি, তাহলে এখানে হচ্ছে 6 ইলেকট্রন। তাহলে 6 ইলেকট্রন হলে কি বলা যাবে, এটাকে ডেফিসিয়েন্ট। আচ্ছা এবার দেখো কার্বনিয়াম আয়ন যেটা দেখি, যদি আমি কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে, কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে কটা ইলেকট্রন? 8টা। তাহলে বন্ডে হচ্ছে দেখো দুটো, চারটে, 6টা আর এই দুটো ইলেকট্রন, তাহলে 8 ইলেকট্রন। তাহলে 8 ইলেকট্রন মানে কি হয়ে গেল, এটা এটা রিচ, তাই তো? আচ্ছা যদি এবার রেডিকাল বলি তাহলে কি হবে, রেডিকালে কটা ইলেকট্রন আছে? একটা, 7টা। দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, তাহলে এখানে হচ্ছে 7 ইলেকট্রন। তাহলে এটা কি বলবো আমরা, ডেফিসিয়েন্ট। কিন্তু এটা প্রথমটা হচ্ছে ডেফিসিয়েন্ট উইথ চার্জ আর শেষেরটা হচ্ছে ডেফিসিয়েন্ট উইদাউট চার্জ, আগে যেটা লিখেছি মনে আছে। আর CH3 মাইনাসটা হচ্ছে রিচ উইথ চার্জ। এই হচ্ছে তিনটে টাইপ অফ কার্বন, এদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট। এদের কি বলা হয়, ইন্টারমিডিয়েট। কার্বো ক্যাটায়ন ইন্টারমিডিয়েট, কার্বো অ্যানায়ন ইন্টারমিডিয়েট, আর হচ্ছে কার্বন রেডিকাল ইন্টারমিডিয়েট। ওকে, এই তিনটে স্পিসিসের মধ্যে তাহলে কোনটা ডেফিশিয়েন্ট স্পিসিস, কোনটা রিচ স্পিসিস, বুঝতে পারছো? কোনটা হ্যাঁ রিচ স্যার। স্পিসিস বুঝতে পারছো? হ্যাঁ এটা। আচ্ছা এখন খেয়াল করো যে এই যে প্রথম যে 8 ইলেকট্রনের যে ছবিটা দেখতে পাচ্ছি না, কার্বন কার্বন কার্বো অ্যানায়ন যেটা, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে হচ্ছে এইভাবে। আমি যে ছবিটা লিখেছি ওটা নয়, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এইভাবে। কিরকম ভাবে না, সি মানে ওই লোন পেয়ার যেহেতু হয়ে যায় তাহলে কি করে, ওরা রিপালশন করে, এখানে তিনটে বন্ডে রিপালশন করার জন্য ও এক্সিস্ট করে এইভাবে, এই যে এইভাবে এক্সিস্ট করে। তাহলে এইভাবে এক্সিস্ট করলে কার্বনের হাইব্রিডেশন কত? sp3।
sp3, এটা sp3, কিন্তু এখানে একটা স্টার দিতে হবে, বাট নট ইন অল কেসেস। কিছু কিছু ক্ষেত্রে এই sp3টা sp2ও হয়ে যায়, তখন আমরা দেখবো অন্য ক্ষেত্রে যখন এখানে এইচ এর জায়গায় অন্য কিছু আনবো তখন এইটা sp3 জায়গায় অনেক সময় sp2ও হয়ে যেতে পারে, কিন্তু নর্মালি এই ক্ষেত্রে আমরা sp3 বলতে পারি, ওই জন্য আমরা ব্র্যাকেটে একটা স্টার দিয়ে রেখেছি যে অ্যানাদার কেসে এটা sp2ও হতে পারে। হ্যাঁ, ইন অ্যানাদার কেস লিখে রাখি, ইন অ্যানাদার কেস it may be sp2, ঠিক আছে। আবার এই কার্বনটা দেখো, এই রেডিকালে কার্বনটা হাইব্রিডেশন কত, sp2, এখানেও একটা স্টার দিতে হবে যে ইন অ্যানাদার কেস ইট, এগুলো আমরা পরে দেখবো আর কি একটা একটা করে, ইট মে বি sp3। কিছু কিছু ক্ষেত্রে রেডিকাল sp3 হাইব্রিডাইজডও দেখা যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যানায়ন sp2ও দেখা যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এখন আপাতত ইন জেনারেল এই একটা ছবি, এই একটা ছবি আর এই একটা ছবি, এই তিনটে ছবিকে মাথায় রাখবো এবং কোনটা কত ইলেকট্রন ক্যারি করে সেটাও আমরা মাথায় রাখবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই তিনটে যে টাইপ অফ ইন্টারমিডিয়েট এদেরকে কম্বাইন করব, মানে এদেরকে কম্বাইন করে দেখব যে কি এরা ক্যারেক্টার দেখায়। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, কম্বিনেশন অফ সি প্লাস, সি মাইনাস, সি রেডিকালস, হ্যাঁ, এদের যে অরবিটাল গুলো তুমি দেখতে পাচ্ছ, এই অরবিটাল গুলোর কম্বিনেশন করব, এই অরবিটাল গুলোকে কম্বাইন করব একটার সঙ্গে আর একটা, তাহলে দেখা যাবে কি তৈরি হয় সেটা আমরা দেখতে চাইছি। কম্বিনেশন অফ সি প্লাস, সি মাইনাস অ্যান্ড সি ডট অরবিটালস। খেয়াল করো, আমরা যদি সি মাইনাস, সি প্লাসকে দেখি, তাহলে একটু আগে আমি ছবি এঁকেছি, এইটা হচ্ছে সি প্লাস, তাই না? আচ্ছা, সি মাইনাসটা কেমন, কি হাইব্রিডাইজড, কত হাইব্রিডাইজড, sp3 sp3, তাহলে এখানে এইটা এইভাবে থাকবে, এখানে ইলেকট্রন পেয়ার থাকবে। আর কার্বন রেডিকাল কত হাইব্রিডাইজড, sp2 sp2, তাহলে এই রকমই থাকবে, sp2 মানে এটা পিওর পি থাকবে, হলো। এখন যদি একটার সঙ্গে আরেকটা জুড়ি, মানে এটা হচ্ছে সি প্লাস ছিল, এটা সি মাইনাস ছিল, আর এটা হচ্ছে সি ডট, এই তিনজনকে একটার সঙ্গে আরেকটার অরবিটাল গুলো যদি জুড়ি তাহলে নেচার গুলো কেমন হবে দেখো। খেয়াল করো, আমরা যদি সি সি প্লাস আর সি মাইনাসের অরবিটাল দুটো জুড়ে দিই তাহলে কেমন নেচার হবে, দুটোকে যদি জুড়ে দিই তাহলে এই কার্বন দুটো অরবিটালকে, একটা কি হচ্ছে, একটা দেখো এই যে একটা অরবিটাল, এই একটা অরবিটাল হয়ে গেল, হ্যাঁ, আর এর অরবিটাল একটা নেব, এই নিলাম। আচ্ছা, কোনটা ভ্যাকেন্ট আর কোনটা ফিল্ড, তাহলে এটা ভ্যাকেন্ট আর এটা হচ্ছে ফিল্ড। কি করলাম, দুটো কোন কোন অরবিটাল জুড়লাম, কার কার অরবিটাল বলো, c প্লাস আর c মাইনাস। সি প্লাস আর সি মাইনাসের অরবিটাল যে জুড়লাম, এটা বুঝতে পারছো তো, হ্যাঁ দুটো স্যার। অরবিটাল জুড়ে দিলাম। তাহলে এই যে স্পিসিসটা তৈরি হলো, এই স্পিসিসে টোটাল কটা ইলেকট্রন হয়েছে, 6টা। 6টা। কারণ কি, আমরা দেখতেই পাচ্ছি এখানে এই বন্ডে দুটো, বন্ড একটা কমে গেল কেন, কারণ একটা অরবিটাল জুড়ে গেছে, 4টে অরবিটালের বেশি তো থাকবে না কার্বনে, তাহলে তাহলে যখন দুটো অরবিটাল জুড়ে দেওয়া হয়েছে তাহলে একটা বন্ড কমে যাবে, তাহলে একটা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে তাহলে কটা ইলেকট্রন হলো, 6টা ইলেকট্রন, তাহলে বন্ডে দুটো ইলেকট্রন আর এখানে এই যে লোন পেয়ার হিসেবে একটা ইলেকট্রন পেয়ার আছে, তাহলে টোটাল 6 ইলেকট্রন হয়ে গেল এটা। এই 6 ইলেকট্রন যেটা হলো, দেখো
এই 6 ইলেকট্রনটা যেটা হলো এটাকে বলা হবে নিউট্রাল স্পিসিস। কেন নিউট্রাল স্পিসিস? অ্যাকচুয়ালি দেখো একটা সি প্লাস টাইপের সঙ্গে একটা সি মাইনাস টাইপ জুড়ে দেওয়া হয়েছে, তাহলে কি হবে দুটোর প্লাস আর মাইনাস জুড়ে গিয়ে কি হয়ে যাবে নিউট্রাল, তাহলে এই স্পিসিসটা হয়ে যাবে নিউট্রাল। এই যে নিউট্রাল স্পিসিসটা তৈরি হলো এটার নাম কি জানো কেউ? কার্বিন। কার্বিন। কোন কার্বিন এটা? সিংলেট নাকি ট্রিপলেট? সিংলেট। সিংলেট। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে সিংলেট। কেন? কারণ এখানে এসটা হচ্ছে 0, এস কত 0, তাহলে 2s প্লাস 1 কত 1, তাই জন্য এটাকে বলা হয় সিংলেট কার্বিন। সিংলেট কার্বিন, সিংলেট কার্বিন। ওকে, কারণ পেয়ার্ড আপ হয়ে গেছে, এস হচ্ছে 0, 2s প্লাস 1, তাহলে সেটা হচ্ছে 1। তাহলে 6 ইলেকট্রন স্পিসিস, হ্যাঁ, যেটা কিনা নিউট্রাল এবং এইটার নাম হচ্ছে সিংলেট কার্বিন। তাহলে সিংলেট কার্বিন করতে গেলে কোন কোন ইন্টারমিডিয়েটকে কম্বাইন করতে হবে? কার্বোক্যাটায়ন আর কার্বো কার্বোক্যাটায়ন আর কার্বোঅ্যানায়নের অরবিটালকে কম্বাইন করতে হবে, তাই না? অরবিটালের নেচারকে কম্বাইন করতে হবে, দুটো নেচার অফ অরবিটালকে কম্বাইন করতে হবে। আবার দুটো কার্বন কার্বন বন্ড করে দিও না, তাহলে আবার অন্য জিনিস হয়ে যাবে, সেটা বলছি না। আমরা কার্বন, দুটো ধরনের কার্বনের যে অরবিটাল আছে, কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়নের যে অরবিটাল আছে, সে নেচার অফ অরবিটালকে কম্বাইন করছি, ঠিক আছে? আমরা এমন করছি না যে এরকম CH3- আর CH3+ এই দুটোকে জুড়ে দিচ্ছি না, এরকম জুড়ে দিচ্ছি না, জুড়ে দিলে তো বন্ড হয়ে যাবে, এরকম না, মানে নেচারকে কম্বাইন করছি। দুটো অরবিটালের নেচার, এই একটা অরবিটাল নিচ্ছি আর এই একটা অরবিটাল নিচ্ছি, দিয়ে দুটো অরবিটালের নেচার যখন একটার মধ্যে থাকবে, কোন একটা, দেখো কার্বোক্যাটায়ন একটা স্পিসিস, সেখানে কেন কার্বোক্যাটায়ন স্পিসিস? কারণ ভ্যাকেন্ট অরবিটাল আছে। আর কার্বোঅ্যানায়ন একটা স্পিসিস, যেখানে কি আছে ফিল্ড অরবিটাল আছে, হাইব্রিড অরবিটাল। এবার কোন একটা অন্য স্পিসিস যেটা কিনা একটা ফিল্ড অরবিটাল থাকবে যেটা হাইব্রিডাইজ, এবং একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকবে সেটা আনহাইব্রিডাইজ, তাহলে সেটাকে বলা হবে কার্বিন। এবার এই কার্বিনটা কি হচ্ছে, এই দুটো ধরনের, এই যে কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়ন, তাদের দুটো নেচার অফ অরবিটালের কম্বিনেশন, দুই ধরনের যে অরবিটাল আছে ওই দুই ধরনের অরবিটালের কম্বিনেশন হচ্ছে সিংলেট। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? বুঝতে পারছো হ্যাঁ স্যার। নাকি প্রবলেম হচ্ছে? এখানে কিন্তু এই দুজনকে জুড়ে দিচ্ছি না, মানে এখান থেকে এর নেচারটাকে নিচ্ছি, এখান থেকে এর নেচারটাকে নিচ্ছি, নিয়ে যে স্পিসিসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কার্বিন। ক্লিয়ার? এবার দেখো সিমিলারলি আমরা যদি এই দুটোকে জুড়ে দিই, এই দিকে না, ধরো এই দুটোকে না, এইটাকে যদি আমরা 2 টাইমস করি, ইনটু 2 টাইমস করি, যে কার্বো অ্যানায়ন যেটা তো, না সরি ভুল হচ্ছে, এটাকে নয়, একদমই ভুল হচ্ছে, এটা নয়, রেডিকাল, সরি, রেডিকালকে যদি আমরা কার্বো অ্যানায়নের সঙ্গে জুড়ে দিই, রেডিকালকে সঙ্গে যদি আমরা কার্বো অ্যানায়নের সঙ্গে জুড়ে দিই, তাহলে এখানে কি হচ্ছে সি মাইনাস প্লাস সি ডট, এটা হচ্ছে, এই দুটো নেচারকে যদি আমি জুড়ে দিই তাহলে কেমন হবে? দেখো সি সি এটা হলো, আচ্ছা এবার দেখো সি এইটা যদি হয় তাহলে এবার এবার এই দুজনকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে, কি তৈরি করবে বলো? ট্রিপলেট কার্বিন হবে। ট্রিপলেট কার্বন। দেখো আমরা যদি দুটোকে জুড়ে দিই তাহলে, আচ্ছা রেডিকালে এখানে একটা ইলেকট্রন বসানো হয়নি, এখানে একটা ইলেকট্রন হবে, তাহলে দেখো এটা এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে পি অরবিটাল হবে, যেটাতে একটা ইলেকট্রন আছে, আর একটা লোন পেয়ার হবে যেখানে দুটো ইলেকট্রন আছে, তাই তো হয় দুজনকে জুড়ে দিলে, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে টোটাল কটা ইলেকট্রন আছে এই পুরো স্পিসিসটাতে? 7টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তাহলে 7 ইলেকট্রন স্পিসিস এটা। আচ্ছা এখানে এই যে 7 ইলেকট্রন স্পিসিস তুমি দেখতে পাচ্ছ, এস কত এটার? 1 এস 0 এটা তো 0, কিন্তু এটা তো হাফ, হাফ হাফ না, একটা আনপেয়ার তো, তাহলে 2s প্লাস 1 কত হবে? 2 হবে। হুম, 2 হবে 2।
2 হচ্ছে না, তাই তো? দেখো এটা কি ট্রিপলেটও নয় সিঙ্গলেটও নয়, তার মানে ঠিক আছে, সিঙ্গলেট ট্রিপলেট কিছু হচ্ছে, টি 3 হলে তবে তো ট্রিপলেট বলে, এটাকে আমরা ট্রিপলেট বলতে পারি? না স্যার। এটাকে বলা হয় রেডিকাল অ্যানায়ন পেয়ার। রেডিকাল, দেখো এটা হচ্ছে রেডিকাল, এটা হচ্ছে অ্যানায়ন, দেখো রেডিকাল থেকে একটা এসছে, একটা অ্যানায়ন থেকে এসছে, এটাকে বলে রেডিকাল অ্যানায়ন পেয়ার। এটা কিন্তু কার্বিন নয়, হ্যাঁ, এটা কিন্তু ট্রিপলেট সিঙ্গলেট কার্বিন নয়, এইটা হচ্ছে রেডিকাল অ্যানায়ন পেয়ার, যেখানে আমরা 7টা ইলেকট্রন দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা স্পিসিস হচ্ছে, দেখো আমরা যদি এই রেডিকালকে 2 টাইমস গুণ করি, 2 ইন্টু সি রেডিকাল, তাহলে কি পাবো খেয়াল করো, ট্রিপলেট কার্বিন। এইটা হলো, তাহলে ওরই নেচার দুবার আসবে, মানে এরকম ভাবে আমরা দেখাতে পারি, দাঁড়াও এটাকে সাজিয়ে লেখা যেতে পারে এরকম ভাবে। আচ্ছা ঠিক আছে, এটা তো, এটা এই, আচ্ছা এটা হচ্ছে পি অরবিটাল, দুবার আসবে পি অরবিটাল, তাই না? এরকম আসবে না, দেখো তো 2 টাইমস করলে ওটাকে, আর প্রত্যেকটা একটা করে ইলেকট্রন থাকবে, রেডিকালকে দুবার গুণ করে দাও, দুবার যোগ করে দাও আর কি, দুবার, তাহলে এটা আসবে তো, বুঝতে পারছো এটা? স্যার। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে টোটাল? দুটো। না, ব্যাস, 6টা। 6টা ইলেকট্রন আছে, বন্ডে দুটো আর এখানে দুটো, তাহলে 6 ইলেকট্রন স্পিসিস এটা। আচ্ছা, এবার যদি 6 ইলেকট্রন স্পিসিস হয়, এটার নাম কি হয় বলো, এটা এস কত? 1 না, অন। হাফ 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 1, 1 2s প্লাস 1 কত? 3, থ্রি। তাই জন্য এটাকে বলা হয় ট্রিপলেট কার্বিন, ট্রিপলেট কার্বিন, ওকে, ট্রিপলেট কার্বিন। আচ্ছা এবার বলো, ট্রিপলেট কার্বিনটা কি নিউট্রাল নাকি অ্যানায়ন নাকি ক্যাটায়ন? নিউট্রাল। নিউট্রাল। যেহেতু রেডিকাল নিউট্রাল, তাহলে রেডিকাল থেকে তৈরি হয়েছে মানে এটা নিউট্রালই হবে। আচ্ছা, এইখানে যেটা সিঙ্গলেট কার্বিন সেটা কি? নিউট্রাল। নিউট্রাল, তাহলে এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল, কিন্তু এটা বলো রেডিকাল অ্যানায়ন পেয়ার যেটা, আয়নিক। কি হবে? এটা দেখো অ্যানায়ন এবং রেডিকালের কম্বিনেশন, তাহলে এটা অবশ্যই অ্যানায়নিক হবে, তাহলে এটা অ্যানায়ন, তাহলে অ্যানায়ন, নিউট্রাল এবং নিউট্রাল, তাহলে ট্রিপলেট কার্বিন এবং সিঙ্গলেট কার্বিন হচ্ছে 6 ইলেকট্রন স্পিসিস এবং নিউট্রাল, তাই না? বোঝা যাচ্ছে? হ্যাঁ। আর হ্যাঁ স্যার। রেডিকাল রেডিকাল অ্যানায়ন পেয়ারটা কি? 7 ইলেকট্রন স্পিসিস এবং অ্যানায়ন, তাই তো? হ্যাঁ। কিন্তু এরা সবাই কিন্তু ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাই না? হ্যাঁ। সবারই 6 ইলেকট্রন, হলে 8 এর নিচে আছে, 8 এর নিচে মানে সবাই হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। তাহলে আমরা এখান থেকে দেখো এই ইন্টারমিডিয়েট গুলোকে কম্বাইন করিয়ে আমরা কিন্তু ট্রিপলেট কার্বিন, সিঙ্গলেট কার্বিন এবং রেডিকাল অ্যানায়ন পেয়ার, এই 3 ধরনের স্পিসিস আমরা পেলাম, এগুলো সবই হচ্ছে ইন্টারমিডিয়েট, তাই তো? এবার এই ইন্টারমিডিয়েট এইগুলো নিয়ে আবার সেই লাস্টে সেই জিওসি শেষের দিকে গিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখবে জিওসির ক্লাসিফিকেশনে লিখেছি লাস্টে, হ্যাঁ, রিয়াকশন ইন্টারমিডিয়েট, এইগুলো নিয়ে ডিসকাস হবে, তার প্রিলিমিনারি কনসেপ্টটা আমরা এখানে তৈরি করছি, ঠিক আছে? বুঝতে পারছো, এটা ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। ওকে, স্যার। আচ্ছা যদি বলা হয়, তোমাকে একটা কোশ্চেন দেওয়া হয় যে হুইচ অফ দ্য ফলোইং which of the following is isoelectronic species, is isoelectronic species, হ্যাঁ? 1 নম্বর কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বো অ্যানায়ন, 2 নম্বর হচ্ছে কার্বোক্যাটায়ন অ্যান্ড ফ্রি রেডিক্যাল,
3 নাম্বার হচ্ছে কার্বন আয়ন অ্যান্ড ফ্রি রেডিক্যাল। হয়েছে? 4 নাম্বার হচ্ছে কার্বিনস অ্যান্ড ফ্রি রেডিক্যালস। আচ্ছা, আর 5 নাম্বার হচ্ছে কার্বিনস অ্যান্ড রেডিক্যাল অ্যানায়ন। রেডিক্যাল অ্যানায়ন পেয়ার যেটা আর কি, হ্যাঁ। আর 6 নাম্বার হচ্ছে কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বিন। আর 7 নাম্বার হচ্ছে নন অফ দিস। বলো কি হবে? লিখে নিচ্ছি, সবাই লিখে নাও আগে কোশ্চেনটা, তারপর আমাকে একটা একটা করে বলবে। প্রথমটার নাম্বার অফ ইলেকট্রন বলবে। তা 6 নম্বরটা হবে না? কত? 6 নম্বরটা? 6 নাম্বারটা বলছে। সবাই একমত? বাকিরা? আচ্ছা, প্রথমটায় কটা ইলেকট্রন আছে? কার্বোক্যাটায়ন 6টা। 6টা। কার্বো অ্যানায়ন 8টা। 8টা। এটা হচ্ছে না, তাই তো? আচ্ছা, পরেরটা কার্বোক্যাটায়ন 6টা, ফ্রি রেডিক্যাল 7টা। 7টা, হচ্ছে না। আচ্ছা, কার্বন আয়ন 8টা, 8টা। ফ্রি রেডিক্যাল 7টা। 7টা, হচ্ছে না। কার্বিন 6টা। 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 7। কার্বিন কার্বিন সিঙ্গলেট ট্রিপলেট দুটোই হচ্ছে 6টা, তাই তো? হুম। আচ্ছা, ফ্রি রেডিক্যাল কটা? 7টা। 7টা, হচ্ছে না। কার্বিন তাহলে 6টা, রেডিক্যাল অ্যানায়ন 7টা। 7টা। 7টা, হচ্ছে না। কার্বোক্যাটায়ন 6টা। 6টা। 6টা, কার্বিন 6টা। কার্বিন 6টা, এটা 6টা। হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। হুম। আর তাহলে এটা হলো, তাহলে 6 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমরা এখন যদি পরীক্ষায় দেয়, আমরা আইসো ইলেকট্রনিক স্পিসিস কি করে করবো আমি ছোট্ট করে সামারি করে দিই, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। আইসো ইলেকট্রনিকে দু রকম হতে পারে। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর একটা হচ্ছে রেডিক্যাল অ্যানায়ন। এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। কারণ কি? এর 7টা, এরও 7টা। আর কি? কার্বোক্যাটায়ন আর কার্বিন, এরা দুজন, এরও 6টা, এরও 6টা। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসই হচ্ছে একে অপরের আইসো ইলেকট্রনিক। বাদ বাকি যে কোনো কম্বিনেশন কি হবে? রং। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। ওকে, এবার দেখো, যদি বলা হয় CH3 প্লাস CH4 আর CH3 মাইনাস, এদের মধ্যে কে স্টেবল কে আনস্টেবল? CH3 CH4টা সব থেকে বেশি স্টেবল হবে। কেন? নিউট্রাল কম্পাউন্ড প্লাস আপনার হচ্ছে অক্টেট ফুলফিল আছে, দুটো ক্রাইটেরিয়াই ম্যাচ করছে। ভেরি গুড। তাহলে এখানে আমাদের প্রথমটা CH3 প্লাসে কটা ইলেকট্রন আছে? 6 ইলেকট্রন। তাহলে ডেফিশিয়েন্ট, তাহলে আনস্টেবল। ওকে। আচ্ছা, এটা কি হিসেবে কাজ করে? ইন্টারমিডিয়েট। আচ্ছা, CH4 এ কি আছে?
8 ইলেকট্রন, মানে অক্টেট ফুলফিলড আছে, তাহলে এটা কি হবে? স্টেবল। ঠিক আছে, স্টেবল। আচ্ছা, এবার CH3 মাইনাসে কি আছে? এরও 8 ইলেকট্রন আছে, এরও 8 ইলেকট্রন আছে, মানে অক্টেট আছে, বাট রিচ, চার্জ এটা রিচ, চার্জ আছে মানে রিচ, তাহলে এটা কি হয়ে যাবে? আনস্টেবল। তাহলে এটাও কি হিসেবে কাজ করে? ইন্টারমিডিয়েট। তাহলে 8 ইলেকট্রন হলেই যে স্টেবল হবে এমন নয়, তাই না? 8 ইলেকট্রন হলে স্টেবল হবে না, সে ইলেকট্রন রিচ স্পিসিস যদি হয়ে যায় তাহলে সে কিন্তু আনস্টেবল হয়ে যাবে, মানে অ্যানায়ন যদি হয়ে যায়। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ওকে। আচ্ছা, এবার এরপরে হচ্ছে নেক্সট টপিক আমাদের হয়ে গেল কি? এরপর তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। এটাকে বলা হয় ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। আমাদের হয়ে গেল ফিশন অফ কোভ্যালেন্ট বন্ডে আমরা কি পেলাম? কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, রেডিকাল, কার্বিন এবং রেডিকাল কার্বনায়ন, মানে অ্যানায়ন রেডিকাল কি বলে পেয়ার। এখান থেকে আমরা জানতে পারলাম আর কি, এই বিষয়গুলো জানতে পারলাম আমরা ফিশন থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। এটা আমরা দেখবে ফোর্থ সেমরা তো পড়ে ফেলেছো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, মনে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে ওইখানে তো ডিটেলে আমরা পড়েছি ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। সেখানে একটা মূল নির্যাস, সেটা কি? ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপালের মূল লাইন, এক লাইনে যদি বলা হয় যে ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল কি, তাহলে তুমি কি বলবে? ওখানে যে পড়াশোনা হয়েছিল ডিটেলে, সেখানে ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল মানেটা কি অ্যাকচুয়ালি? মানেটা হচ্ছে যে এভরি স্পিসিস, Any element try to become neutral. একদম একদম, এভরি স্পিসিস ট্রাই টু বিকাম নিউট্রাল, এটাই হচ্ছে মূল কথা। তারপরে এভরি স্পিসিস ট্রাই টু বিকাম নিউট্রাল, এটা হচ্ছে মূল কথা ইলেকট্রোনিউট্রাল প্রিন্সিপাল। এবার এই নিউট্রাল হওয়ার জন্য একটা এলিমেন্ট যা খুশি করতে পারে, হ্যাঁ, সেটা আমরা কি করতে পারে কি করবে না, সেগুলো সবগুলো আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি। যারা ফোর্থ সেমে আছো তারা তো নিশ্চয়ই জানো, এই বিষয়টি নিয়ে আমাদের অনেক ক্লাস হয়েছিল, 3-4টে ক্লাস হয়েছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতেই পারছো যারা চার্জ স্পিসিস তার মানে আনস্টেবল, চার্জ স্পিসিস সবসময় আনস্টেবল, সবসময় তারা আনস্টেবল। চার্জ স্পিসিস কখনো স্টেবল নয়, তারা সবসময় একটা টেন্ডেন্সি দেখাবে ডিসচার্জড হতে বা নিউট্রাল হতে, নিউট্রাল হতে, কারণ নিউট্রালটা হচ্ছে স্টেবল। এটা হচ্ছে ব্যাপার। তারপরে তুমি চার্জ যখনই কোনো একটা স্পিসিসে দেখবে তখনই তাকে তুমি কি বলবে? আনস্টেবল বলবে। এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। এখানে আমাদের এর চেয়ে বেশি কিছু আমাদের বলার দরকার নেই, হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা এটা ডিটেলে পড়েছি। হয়েছে? হয়েছে? লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর নেক্সট টপিক হচ্ছে প্রিজিওসির, এরপর নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড স্টেরিক স্টেবিলাইজেশন। ইলেকট্রনিক অ্যান্ড স্টেরিক স্টেবিলাইজেশন। দেখো, দুটো স্টেবিলাইজ হয়। দেখো, চার্জ স্পিসিস তো স্টেবল নয় বললাম, তাহলে যারা চার্জ স্পিসিস তারা কি চাইবে? স্টেবল হতে গেলে কি করবে তারা? বলো, তারা কি করবে? চার্জ, নিউট্রাল হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, নিউট্রাল হওয়ার চেষ্টা করবে বা চার্জ ডিলোকালাইজ করবে, বা চার্জের যে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন, সেই ইলেকট্রনের এনার্জিটাকে কমাতে চাইবে। দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক স্টেবিলাইজেশন। আর আরেকটাকে কি বলা হবে? স্টেরিক স্টেবিলাইজেশন। ধরো কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ভীষণ ধাক্কাধাক্কি আছে, স্টেরিক রিপালশন আছে, তার মানে সে যে করে হোক তার স্টেরিক রিপালশনটাকে কমাবে, কমালে তবে সে স্টেবল হবে। এটাকে বলা হয় স্টেরিক স্টেবিলাইজেশন। তার মানে স্টেবিলাইজেশন আর টু টাইপস, একটা হচ্ছে চার্জ বা নেগেটিভ চার্জকে কমানো, দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক স্টেবিলাইজেশন, মানে ডিক্রিজ
decrease in energy of electron, of any electron, এটাকে বলা হয় ইলেকট্রনিক স্টেবিলাইজেশন। আর 2 নম্বর হচ্ছে মিনিমাইজেশন অফ স্টেরিক রিপালশন। মিনিমাইজেশন অফ স্টেরিক রিপালশন, সেটাকে বলা হয় স্টেরিক স্টেবিলাইজেশন। কারোর মধ্যে যদি স্টেরিক রিপালশন থাকে, সেই স্টেরিক রিপালশনটাকে কমানোটাকে বলা হয় স্টেরিক স্টেবিলাইজেশন। স্টেরিক স্টেবিলাইজেশন। Decrease in energy of any electron is called electronic stabilization, আর decrease in steric repulsion is called steric repulsion, steric stabilization. এবার যখন আমরা কম্পাউন্ড নিয়ে, বিভিন্ন কম্পাউন্ড নিয়ে আলোচনা করব না, তখন আমরা এই দুটো এফেক্টই দেখতে পাবো একসঙ্গে। একটাকে বলা হবে তাহলে ইলেকট্রনিক এফেক্ট, যেটা ইলেকট্রনিক স্টেবিলাইজেশনের সঙ্গে সম্পর্কযুক্ত। ইলেকট্রনিক এফেক্ট, এটা একটা পার্ট আমাদের বিভিন্ন সময় আসবে। আর একটা কিছু কিছু ক্ষেত্রে দেখব স্টেরিক এফেক্ট। দুটো জিনিস দেখবো। সেই মাঝে মাঝে হয় না যে বলা হয় স্টেরিক এফেক্ট প্রিডমিনেট করে যাচ্ছে, কখনো কখনো বলা হয় ইলেকট্রনিক এফেক্ট প্রিডমিনেট করে যাচ্ছে, এইসব ব্যাপার ট্যাপার হয়ে বিভিন্ন জিনিস আমরা বলি রিয়াকশন মেকানিজমে। তো সেই দুটো এফেক্ট থাকে সবসময়। একটাকে বলে ইলেকট্রনিক এফেক্ট, যেখানে ইলেকট্রনের চার্জকে স্টেবিলাইজ করা হয়, আর আরেকটাকে বলা হয় স্টেরিক এফেক্ট, যেখানে স্টেরিক রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য যা খুশি সে করে। এই ইলেকট্রনিক এফেক্টের মধ্যে বেশ কয়েকটা এফেক্ট আমরা পড়ব পরবর্তীতে। একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, তোমরা পড়েছো বিভিন্ন সময় এই ক্লাস 11-12 থেকে, ইন্ডাকটিভ এফেক্ট। আর কি পড়বো? মেসোমেরিক এফেক্ট। তিন নম্বর হচ্ছে হাইপার কনজুগেশন। আর 4 নম্বর হচ্ছে অ্যারোমেটিসিটি। এগুলো সবই হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট। মানে এইগুলো ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে, সে সিগমা বন্ডের থ্রু দিয়ে হোক, পাই বন্ডের থ্রু দিয়ে হোক, বা সিগমা বন্ড ব্রেকিং এর মাধ্যমে হোক, বা পাই কনজুগেশনের মাধ্যমে হোক, যেভাবেই হোক ইলেকট্রন স্টেবিলাইজ করাকে বলা হয় ইলেকট্রনিক এফেক্ট। আর স্টেরিক এফেক্টের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটাকে বলা হয় SIR, যেটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এটাকে বলে SIR, একটা স্টেরিক এফেক্ট। আর একটাকে বলা হয় SIP, স্টেরিক ইনহিবিশন অফ প্রোটনেশন। এই দুটো জিনিস আমরা স্টেরিক এফেক্ট পড়বো। একটা হচ্ছে SIR আর একটা SIP। যারা রেজোনেন্স করতে বাধা দেয় যে স্টেরিক এফেক্ট, দ্যাট ইজ SIR, আর একটা প্রোটনেশনে যে বাধা দেয়, দ্যাট ইজ কল্ড SIP। ঠিক আছে? এবার এই দুটো ফ্যাক্টরের মধ্যে স্টেরিক এফেক্ট যেটা, এটাকে বলা হয় ডমিনেটিং ফ্যাক্টর। এটাকে বলা হয় ডমিনেটিং ফ্যাক্টর। আমরা পরবর্তীতে যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তখন ব্যাপারগুলো আসবে। আমরা আজকে তো জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস করছি, তো যার ফলে এগুলো আমরা সবগুলো একসঙ্গে আমরা নিয়ে আসছি, সবকিছু একটু একটু করে। আমরা এগুলোই পরবর্তীতে বিভিন্ন জায়গায় ইউজ করব, ডমিনেটিং, এবং এটা হচ্ছে মেজর এফেক্ট, আর এইটা হচ্ছে লেস ডমিনেটিং। ইলেকট্রনিক এফেক্ট হচ্ছে লেস ডমিনেটিং, এগুলো হচ্ছে মাইনর ফ্যাক্টর। লেস ডমিনেটিং মানে হচ্ছে মাইনর। তাহলে মাইনর আর মেজর হয়ে গেল। তাহলে যখন দুটো একসঙ্গে আসবে, তাহলে কোনটাকে আমরা প্রাধান্য দেব? স্টেরিক ফ্যাক্টরকে। স্টেরিক ফ্যাক্টরকে প্রাধান্য দেব। যখন দুটো জিনিস একসঙ্গে চলে এসছে, তখন আমরা সবসময় স্টেরিক এফেক্টটাকেই প্রাধান্য দেব, কারণ এটা হচ্ছে প্রিডমিনেটিং ফ্যাক্টর। তাহলে নোট দিয়ে এখানে লিখে রাখতে হবে। এগুলো প্রত্যেকটা আমাদের পরবর্তীতে বিভিন্ন সময় কাজে লাগবে, এগুলো জানতেই হবে।
নোট দিয়ে লিখবো হোয়েন, দুটো জিনিস যখন একসঙ্গে চলে আসবে কখন কোনটাকে আমরা কনসিডার করব, হোয়েন ইলেকট্রনিক এফেক্ট and steric effect arise simultaneously then steric effect dominates in 99% cases, 99% কেসে আমরা দেখব স্টেরিক এফেক্টটাই ডমিনেটিং ফ্যাক্টর। এই হলো ইলেকট্রনিক স্টেবিলাইজেশন এবং স্টেরিক স্টেবিলাইজেশন। ওকে, লিখেছো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এই হলো আমাদের প্রি জিওসির। আমাদের আর দুটো পয়েন্ট বাকি আছে, একটা হচ্ছে বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা, না তিনটে পয়েন্ট বাকি আছে, বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারটা, হোমোলুমোসোমোর ব্যাপারটা, আর ডিবির ব্যাপারটা। ডিবিটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে আমরা ডিপিপি শুরু হবে আমাদের, ডিবি থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু হবে, কোশ্চেন দেওয়া শুরু হবে, এমসিকিউ। হ্যাঁ, তো আজকে যেটা হলো একদম ফান্ডামেন্টাল জায়গাগুলো হলো, বিভিন্ন জায়গার ছোট ছোট টপিকগুলো আমরা নিলাম, নিয়ে নেক্সট দিন থেকে এরপর থেকে আমরা এবার অ্যাপ্লাই করব জিওসিতে এইগুলোই। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ভালো করে একটু পড়তে হবে। হ্যাঁ, পরপর সিস্টেমেটিক্যালি পড়তে হবে, বুঝেছো? পরপর সিস্টেমেটিক্যালি পড়লে এবার তারপরে ডিপিপি যখন দেবো, ডিপিপি গুলো সলভ করবেন, আটকাবে না জেনারেলি। হ্যাঁ, যেভাবে করানো হবে তাতে করে ডিপিপির কোশ্চেন আটকাবে না, 99% কোশ্চেন তোমরা করতেই পারবে। হ্যাঁ, যদি পড়ার পরে করো, ক্লাস না করে ডিপিপি একটা কোশ্চেনও সলভ করতে পারবে না, এটা আমি একদম লিখে দিচ্ছি তোমাকে। তো এই জন্য ক্লাসটা খুব ভালোভাবে করতে হবে, ফলো করতে হবে এবং রিভিশন দিতে হবে প্রতিনিয়ত। দিলে দেখবে হার্ড থেকে হার্ডার কোশ্চেন তুমি করতে পারবে, তখন ভালো লাগবে। যখন দেখবে নেটের কোশ্চেন টোশ্চেন সব কিছু করতে পারবে, তখনই ভালো লাগবে। ঠিক আছে, তো নেক্সট দিন থেকে আমরা মূল সিলেবাসে ঢুকে যাব এবং আমরা ডিপিপি সলভ করব। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকছে। গুড নাইট।